আচ্ছা, তাহলে দেখো আজকে আমরা শুরু করব হচ্ছে আমাদের আওয়ার এনভায়রনমেন্টের সেকেন্ড পার্টটা। আওয়ার এনভায়রনমেন্টের সেকেন্ড পার্ট। তো ফার্স্ট যে পয়েন্ট আছে, এই কোয়েশ্চেনটা খুব দিয়েছিল, আমি অনেকবার দেখেছিলাম যে এই লাইনটা কোট করে দিয়ে দিল যে দ্য সান প্রোভাইডস এনার্জি ফর মেইনটেনিং অল লাইফ অন আর্থ, এরকম কোট করে দিয়ে দিল। এক্সপ্লেন তো হচ্ছে, তো এরকম করে এক্সপ্লেন করে বললো, এই লাইনটা দিয়ে বললো এক্সপ্লেন করো 1 মার্কস বা 2 মার্কস। তো দেখো এইদিকে দেখো, ধরে নাও এই 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 ফুড চেনটার কথা বলি। প্ল্যান্টস তো যে ফুড বানাচ্ছে, ফুডের মধ্যে এনার্জিটা সান থেকে আসছে। এবার এই সোলার এনার্জিটা প্ল্যান্ট যখন ফুড বানাচ্ছে, ওর মধ্যে ওটা কেমিক্যাল এনার্জি ফর্মে স্টোর হচ্ছে, ফুডের মধ্যে ওটা কেমিক্যাল এনার্জি ফর্মে স্টোর হচ্ছে। এইবার যখন এই প্ল্যান্টটাকে হার্বিভোর খাচ্ছে, তখন এই কেমিক্যাল এনার্জিটা হার্বিভোরের মধ্যে যাচ্ছে, ওর মধ্যে ওটা কেমিক্যাল এনার্জি হিসাবে স্টোর হচ্ছে। তারপরে ওটা যখন কার্নিভোরের মধ্যে যাচ্ছে, তারপরে ওখান থেকে লার্জ কার্নিভোরের মধ্যে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমাকে অ্যান্সার দাও, স্নেকের মধ্যে যে এনার্জিটা আসলো, ওটা ডাইরেক্টলি আসলো ফ্রগ থেকে, কিন্তু ইনডাইরেক্টলি একদম সোর্সটা কি সান। তাই তোমাকে বলতে হবে যে সানই হচ্ছে আমাদের বডিতেও যে আমরা বেঁচে আছি, আমাদের বডির যে এনার্জি, এই এনার্জি কিন্তু যদিও এটা কেমিক্যাল এনার্জি, কিন্তু এটা আলটিমেটলি এসছে কিন্তু সান থেকে। হ্যাঁ, তাহলে অল দা অর্গানিজমস এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি কারা ডিপেন্ডেন্ট? প্ল্যান্টস। প্ল্যান্ট ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট অন সান, কিন্তু প্ল্যান্টের পর থেকে যারা আছে ওরা ইনডাইরেক্টলি। এবার চলে আসো ট্রান্সফার অফ এনার্জি ইন ফুড চেন। ট্রান্সফার অফ এনার্জি ইন ফুড চেন যে এই তো এখনই যেটা বললাম যে প্ল্যান্ট সোলার এনার্জিকে কেমিক্যাল এনার্জি ফর্মে স্টোর করে রাখলো। তারপরে এই যে দেখো, দ্য ফুড চেন ইজ এ কমিউনিটি অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস এ স্টেপ ওয়াইজ ট্রান্সফার অফ ফুড অ্যান্ড দ্য এনার্জি কন্টেইন ইন ফুড। ফুড আর ফুডের মধ্যে যে এনার্জিটা আছে, ওটাই একটা লেভেল থেকে আর একটা লেভেলে যাচ্ছে। The food and energy enter the living components of the ecosystem through the process of photosynthesis. Photosynthesis করে প্ল্যান্ট ফুড বানায়, তারপরে ওটা পরে হার্বিভোরে যাচ্ছে, হার্বিভোর থেকে কার্নিভোরের মধ্যে যাচ্ছে। This food energy, যে এই লাইনটা তারপরে আন্ডারলাইন করো, this food energy is then transferred from the producer organism to herbivore and from herbivore to carnivore through the food chain. মাঝখানের এই 2-3টা লাইন বাদ দিলেও চলবে। তাহলে এগুলো স্টেপ ওয়াইজ হয়। এবার এইদিকে দেখো, বইয়ের মধ্যে কিছু নেই, এবার এইদিকে দেখো স্টেপ ওয়াইজ। ফার্স্ট স্টেপে হচ্ছে তোমার প্ল্যান্ট ফটোসিনথেসিস করে সানলাইটের এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে স্টোর করলো, হলো। সেকেন্ড স্টেপ হচ্ছে এবার প্রডিউসারের থেকে এনার্জিটা গেল হার্বিভোরের মধ্যে। থার্ড স্টেপ, হার্বিভোরকে খাচ্ছে কার্নিভোর, তার মানে হার্বিভোর থেকে এনার্জিটা গেল কার্নিভোরের মধ্যে। এই 3টা স্টেপে এখানে দেওয়া আছে, কিন্তু এইখানে অনেক গল্প আছে। তোমরা এই ছবিটা দেখবা, এই যে ফিগার 23, এই ছবিটা দেখবা। আর এই ছবিটাই আমি আর একটু ভালো করে এখানে করেছি। জিনিসটা এখানে দেখো, দেখো ভালো করে শুনবা জিনিসটা। হ্যাঁ, এখানে অনেক ম্যাথের ব্যাপার আছে। সানলাইট সানলাইট যতটা আসলো সানলাইট যতটা আসলো, প্ল্যান্ট ওটাকে ফুডের মধ্যে কেমিক্যাল এনার্জি ফর্মে স্টোর করে রাখলো। এবার ব্যাপারটা হচ্ছে যে সান থেকে যতটা লাইট আসে, প্ল্যান্ট তার মাত্র 1% ইউজ করতে পারে ফটোসিনথেসিসের। ধরে নাও সান থেকে 100 কিলো জুল এনার্জি আসলো, ওই 100 কিলোজুলের মাত্র 1 কিলোজুল প্ল্যান্ট ফুডের মধ্যে স্টোর করে রাখতে পারবে। হ্যাঁ, গোটাটা প্ল্যান্ট ইউজ করতে পারে না। এইবার প্ল্যান্ট নিজের জন্য, নিজের গ্রোথের জন্য এই ফুডটাকে ইউজ করবে। কথাটা বুঝতে পারছো তো? নিজের গ্রোথ, নিজের রিপেয়ার, নিজের মেটাবলিজম, নিজের রেসপিরেশন। রেসপিরেশন মনে আছে তো? প্ল্যান্ট যে ফুডটা বানালো,
ওই ফুডটাকেই আবার অক্সিজেন দিয়ে ব্রেক করে এই যে 38 মলিকিউলস অফ এটিপির মধ্যে এনার্জিটা স্টোর করে যখন দরকার পড়ে তখন এই এটিপি থেকে এনার্জি খরচ করে, আর বাই প্রোডাক্ট কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার ওগুলো ছেড়ে দেয়। তাহলে প্ল্যান্ট কি বলছি, প্ল্যান্ট নিজের জন্য আবার কিছুটা মানে অনেকটা এনার্জি এখান থেকে ইউজ করে নিল। প্ল্যান্ট, আমি কি বলছি, প্ল্যান্ট নিজের জন্য অনেক কিছু ইউজ করে নিল এই জিনিসগুলো, নিজের রেসপিরেশনের জন্য, মানে নিজের এটিপি তৈরি করার জন্য, নিজের গ্রোথের জন্য। কোথাও কেটে গেল সেই জায়গাটা, ইনজিওর জায়গাটা রিপেয়ার করার জন্য এনার্জি ইউজ হয়ে গেল, নিজের মেটাবলিজমের জন্য অনেক এনার্জি ইউজ হয়ে গেল। এইটুকুনি বুঝতে পারলাম। আবার এটা ইউনিভার্সাল ট্রুথ, যে কোনো অর্গানিজম থেকে ওর মধ্যে যতটা এনার্জি আছে তার কিছুটা এনার্জি হিট এনার্জি হিসাবে তোমার এনভায়রনমেন্টে লস্ট হয়ে যায়, যেটাকে বলে কমিউনিটি হিট। প্ল্যান্টের বডিতেও একটু হিট প্রডিউস হচ্ছে, যখন রেসপিরেশন করে প্ল্যান্টের বডিতে একটু হিট প্রডিউস হয়। ওই হিটটা প্ল্যান্টও ইউজ করতে পারে না, ওই হিটটা মানে প্ল্যান্ট থেকে হার্বিভোরের মধ্যেও যায় না, ওই হিটটা কি হয়ে যায় বললাম, এনভায়রনমেন্টে লস্ট হয়ে যায়। ওই হিটটাকে কি বলে, কমিউনিটি হিট। তাহলে প্ল্যান্ট এই যে এই হিট এনার্জি লস্ট হয়ে গেল, আর প্ল্যান্ট যতটা মনে করো ইউজ করলো, তাহলে মনে করো এখানে 90% মাইনাস করে দাও, 90% মাইনাস করে দাও, বাদ বাকি কত পার্সেন্ট থাকলো, মাত্র 10% যাবে হার্বিভোরের মধ্যে। কথাটা বুঝলাম? এবার হার্বিভোরও নিজের রেসপিরেশন, গ্রোথ, মেটাবলিজমের জন্য এই এনার্জিটাকে ইউজ করবে, আর কিছুটা এনার্জি হিট এনার্জি ফর্মে কি কমিউনিটি হিটে লস্ট হয়ে যাবে এনভায়রনমেন্টে। তাহলে এখান থেকেও 90% মাইনাস করে দাও, তাহলে বাকি 10% যাবে স্মল কার্নিভোরের মধ্যে। বুঝতে পারছো কথাটা? একই ঘটনা আবার এখানেও, হিট, রেসপিরেশন, গ্রোথ, মেটাবলিজম এগুলার জন্য আবার -90% করে দাও, তাহলে বাদ বাকি 10% যাবে টপ কার্নিভোরের মধ্যে। 0.1%। হ্যাঁ, হ্যাঁ, এরকম করে টপ কার্নিভোরের মধ্যে এইটুকুনি গেল, মানে 10% করে মাত্র যাচ্ছে, মাত্র 10% করে যাচ্ছে। 90%ই ওরা নিজেদের জন্য ইউজ করছে, নাহলে তোমার হচ্ছে গ্রোথের জন্য ইউজ করছে, নাহলে হিট এনার্জি হিসাবে লস্ট হয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো হচ্ছে কিন্তু, আর এটা সব ক্ষেত্রেই এটা হবে, সব ক্ষেত্রেই এই ব্যাপারটা ঘটবে। তাহলে আমি এটাই বলতে চাইছি যে সান থেকে যখন আসছে তখন 1% মাত্র প্ল্যান্ট ইউজ করছে। এবার প্ল্যান্ট কিছুটা এনার্জিকে মানে রাখলো, রেখে ওটাকে কিছুটা নিজের জন্য কাজে লাগালো, কিছুটা এনার্জি হিট এনার্জি হিসাবে লস্ট হয়ে গেল, বাদ বাকি 10% যাবে হার্বিভোরের মধ্যে, মানে -90% এখানে ইউটিলাইজ হয়ে গেল, বাদ বাকি 10% যাবে হার্বিভোর। এবারে হার্বিভোরের মধ্যে যতটা এনার্জি আসলো সে নিজের রেসপিরেশন, গ্রোথ, মেটাবলিজমের জন্য কিছু ইউজ করলো, কিছুটা হিট এনার্জি হিসেবে লস্ট হয়ে গেল, মানে না -90%, মানে বাদ বাকি 10% যাবে স্মল কার্নিভোরের মধ্যে। এরকম করে জিনিসটা এনার্জি ফ্লোটা হয় একটা লেভেল থেকে আরেকটা লেভেলের মধ্যে। আচ্ছা স্যার, এবার এরা যখন মরে যাবে তখন কি হবে? এরা যখন মারা যাবে, ধরে নাও আমি বলছি যে এই যে এখান থেকে প্ল্যান্ট মারা গেল, ডেড বডি আর প্ল্যান্টের ওয়েস্ট প্রোডাক্ট, তারপরে মনে করো কি বললাম, হার্বিভোর মনে করো মারা গেল, স্মল কার্নিভোর মনে করো মারা গেল, লার্জ বা টপ কার্নিভোর মনে করো মারা গেল, বা ওদের ওয়েস্ট প্রোডাক্ট, ওখানেও তো একটু এনার্জি আছে। কথাটা বুঝতে পারছো? ওখানেও তো একটু এনার্জি আছে। তার কিছুটা এনার্জি কারা কনজিউম করবে, কিছুটা এনার্জি কারা কনজিউম করবে, ডিকম্পোজাররা কনজিউম করবে, আর বাদ বাকি এনার্জি কি বলতো, হিট এনার্জি হিসাবে ওই যে কমিউনিটি হিট, মানে ওটাই এনভায়রনমেন্টে লস্ট হয়ে যাবে। কিন্তু এই এই এনার্জিটা কখনোই সানে আর ব্যাক করে যায় না, কখনোই কি সানে আর ব্যাক করে যাবে না। মেটেরিয়াল গুলো সাইক্লিক ওয়েতে ঘুরতে থাকবে, মানে প্ল্যান্ট মাটির থেকে যা নিউট্রিয়েন্টস নিবে ওটা প্ল্যান্টের বডিতে গেল, প্ল্যান্টের থেকে হার্বিভোর থেকে কার্নিভোরের মধ্যে গেল, যখন মারা গেল তখন ওটা আবার মাটিতে মিশে গেল।
মেটেরিয়াল সাইক্লিক ওয়েতে ঘুরবে, কিন্তু এনার্জি ইউনিডাইরেকশনাল, মানে সান থেকে এসে এনভায়রনমেন্টে শেষ, ওটা ব্যাক করে আর সানে কিন্তু যায় না। কথাটা বুঝতে পারছো তো? তাহলে ফ্লো অফ এনার্জি, ফার্স্ট স্টেপ কি বললাম? ফার্স্ট স্টেপ, এটা এমনি রিডিং করবা ভালো করে, এই জায়গাটা এত বড় তো আর মুখস্থ করার দরকার নাই, এটা রিডিং করবা। এখানে মেন যেটা হচ্ছে যে এই যে এই লাইনটা মেন, about 1% of the sun's energy falling on the leaves is used by the plants in the process of photosynthesis and stored as chemical energy for food। ঠিক আছে? এই যে দেখো এই ছবিটাও আমি ওইটাই আঁকিয়েছি। সান থেকে সান থেকে আসলো হচ্ছে তোমার কত পার্সেন্ট, সান থেকে নিল মাত্র 1%। এবার প্রোডিউসার নিজের এইদিকে দেখো নিজের গ্রোথ, মেটাবলিজম, রিপেয়ার, রেসপিরেশনের জন্য অনেকটা ইউজ করলো, আর কিছুটা এই যে হিট এনার্জি হিসাবে লস্ট হয়ে গেল। তাহলে এখান থেকে -90% করলে কত থাকছে? মাত্র 10% গেল হার্বিভোরের মধ্যে। এবার হার্বিভোরও ওগুলো তো অনেক ইউজ করলো, হেন তেন করলো, যাই হোক। এবার এরা যখন মারা যাচ্ছে, এই যে দেখো মারা যাচ্ছে, তখন ডিকম্পোজাররা কিছুটা এনার্জি কনজিউম করছে, বাকি এনার্জি দেখো হিট এনার্জি হিসাবে কমিউনিটি এনার্জিতে লস্ট হয়ে গেল। প্রত্যেকটা লেভেলেই কিন্তু হিট এনার্জি লস্ট হয়। একটা হরিণ যখন দৌড়ায়, একটা ডিয়ার যখন দৌড়াচ্ছে একটা বাঘের থেকে বাঁচার জন্য, তখন ওর বডি হিট প্রডিউস হচ্ছে কিনা, ওই হিটটা তো ধীরে ধীরে ও ছেড়ে দেয়, লিবারেট করে দেয়। ওটা কোথায় যায়? এনভায়রনমেন্টে লস্ট হয়ে গেল, ওটার কোনো ইউজেজ নেই। ওইটা কিন্তু ডিয়ার থেকে টাইগারের মধ্যে যাবে না, ওই হিট এনার্জিটা, বা ওটা স্থানেও ব্যাক করে যাবে। আমাদের বডি হিটও আছে, আমাদের বডিরও একটা হিট আছে। কেন এই হিটটা প্রডিউস হচ্ছে? রেসপিরেশনের জন্য হিটটা প্রডিউস হচ্ছে। এই হিটটা কি আমাদের স্কিন দিয়ে, সোয়েট দিয়ে বের হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা লেভেলেই কিন্তু এরকম হিট এনার্জি অনেকটা লস্ট হয়ে যায়। আর বাদ বাকি কিসে ইউজ হয়? গ্রোথ, মেটাবলিজম, রিপেয়ার, রেসপিরেশনে ইউজ হয়। তো 90% ওখানে বাদ দাও, বাদ বাকি 10% যাবে হচ্ছে নেক্সট লেভেল। সেখানেও 90% বাদ দাও, পর বাদ বাকি 10% যাবে নেক্সট লেভেল। তো এই জিনিসটা কিন্তু এবার সেকেন্ড স্টেপে কি লেখা আছে দেখো। সেকেন্ড স্টেপটা এই যে দেখো এখানে লেখা আছে, সরি সেকেন্ড স্টেপ কোথায় গেল, এই যে প্ল্যান্ট থেকে এবার, প্ল্যান্ট থেকে এবার এনার্জিটা গেল হার্বিভোরের মধ্যে। ঠিক আছে? এবার হার্বিভোর কি বললাম, নিজেদের কি মেটাবলিক অ্যাক্টিভিটি, রেসপিরেশন, গ্রোথ, ওটার জন্য কিছুটা ইউজ হলো, কিছুটা হিট এনার্জি হিসেবে লস্ট হয়ে গেল। বাকি বাদ রিমেইনিং আনইউটিলাইজড হুইচ ইজ রিলিজড বাই দ্য হার্বিভোর অ্যাজ হিট এনার্জি, হিট এনার্জি হিসেবে লস্ট হয়ে গেল। বাকিটুকুনি গেল হচ্ছে তোমার কার্নিভোর। থার্ড স্টেপ, হার্বিভোরকে যখন ইটেন আপ বাই কার্নিভোর, তখন ওটা কার্নিভোরের মধ্যে গেল। এরকম করে এনার্জি ফ্লোটা হতে থাকে। আমি আর অত এটা নিয়ে ডিসকাস করছি না, ব্যাপারটা বুঝে গেছো আশা করি। ঠিক আছে? কিন্তু কি এখানে মেন জিনিস যেটা, এটার পাশে স্টার দিবা অবশ্যই। এই এখান থেকে এত যে সাম অফ দা এনার্জি থেকে এই জায়গাটা একটা স্টার দিতে হবে, যে সাম অফ দা এনার্জি ফ্রম প্রোডিউসার এন্ড কনজিউমার is also utilized for the life process of microorganism called decomposer। ডিকম্পোজাররা ওটাকে কিছুটা নিজেরা নেয়, কিন্তু ডিকম্পোজারের অত এনার্জি লাগে না, বুঝলা? ডেড বডির মধ্যে বা ওয়েস্টের মধ্যে যতটা এনার্জি আছে, অতটা এনার্জি ডিকম্পোজারের লাগে না। তো বাদ বাকি এই যে দেখো কি লেখা আছে, আনইউটিলাইজড এনার্জি কি হিট এনার্জি হিসাবে রিলিজ করে দেয় কোথায়? এনভায়রনমেন্টে, মানে ওটাও কমিউনিটি হিট, ওটাও আনইউটিলাইজড থেকে গেল। এই যে and decomposer lost into the environment as heat, এটা ডিকম্পোজার। ঠিক আছে? তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে এনার্জি, এনার্জি খুব একটা একটা খুব সেনসিটিভ ব্যাপার। এনার্জি একটা খুব সেনসিটিভ ব্যাপার কেন? কারণ এনার্জি কিছু ল কে ফলো করে, থার্মোডাইনামিক্স এর ল কে ফলো করে। এনার্জি, এনার্জি কি, এনার্জি ইজ নট ক্রিয়েটেড। এনার্জিকে ক্রিয়েটও করা যায় না, আরো একটা জিনিস দিতে হতো, এনার্জি ক্যান নট বি ডিস্ট্রয়েড। এনার্জিকে শুধু কি করা যায়? কনভার্ট করা যায়। যেমন সোলার এনার্জি ফটোসিনথেসিসের সময় কোন এনার্জিতে কনভার্ট হচ্ছে? কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে।
তারপরে ওটা যখন আমরা খাচ্ছি আমাদের বডিতেও ওটা কেমিক্যাল এনার্জি, হিট এনার্জি, এই এনার্জি গুলোতে কনভার্ট হচ্ছে। আমরা যখন হাত পা নাড়াচ্ছি তখন ওটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। কথাটা বুঝতে পারছো? যখন আমরা কথা বলছি তখন সাউন্ড এনার্জিতে কনভার্ট হচ্ছে। এগুলো প্রত্যেকটাতেই এনার্জি খরচ হয়, মানে এনার্জির কনভার্সন হচ্ছে, কিন্তু এনার্জি ক্রিয়েটও হয় না, ডিস্ট্রয়ও হয় না। তো we should remember the following points about the transport of energy in ecosystem. For example, light energy কি সান থেকে যেটা আসলো ওটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে ফটোসিনথেসিস ফুডের মধ্যে স্টোর হয়ে গেল। কোন ফুড? কার্বোহাইড্রেট, মানে গ্লুকোজের মধ্যে স্টোর হয়ে গেল বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। এটা এক নাম্বার জিনিস মাথায় রাখতে হবে। দুই নাম্বার কি জিনিস মাথায় রাখতে হবে? যে একটা ট্রপিক লেভেল থেকে যখন আর একটা ট্রপিক লেভেলে যায়, হ্যাঁ, সেখানে তোমাকে কন্টিনিউয়াস ট্রান্সফার অফ এনার্জি দিতে থাকতে হবে, মানে সান থেকে কন্টিনিউয়াস এনার্জি আসতে থাকতে হবে। এটা হচ্ছে থার্মোডাইনামিক্স এর থার্ড ল। থার্মোডাইনামিক্স এর থার্ড ল। এটা এখন বুঝবা না, এটা এর মধ্যে এনট্রপি আছে। এনট্রপি মানে র্যান্ডমনেস। হুম। যেমন ধরো আমি বললাম একটা তোমার পাশে একটা এখানে একটা হট অবজেক্ট রাখা আছে, বুঝতে পারছো? আর এই হট অবজেক্টটার খুব কাছে একটা কোল্ড অবজেক্ট রাখা আছে। কোল্ড অবজেক্ট রাখা আছে। এবার তোমরা জানো তো যে হিট, ক্লাস 9-এ তোমরা পড়েছিলে ফার্স্ট চ্যাপ্টারে, যে হিট দিলে মলিকিউল গুলো বেশি মুভ করে, মনে পড়ছে? তার মানে ওর মধ্যে এনট্রপি মানে র্যান্ডমনেস বেশি। এবার হিট কি হয়? হিট সবসময় হট জায়গা থেকে কোল্ড জায়গাতে ট্রান্সফার হয়, বুঝতে পারছো? তার মানে এখানে এনট্রপি কমতে থাকবে আর এখানে এনট্রপি তখন বাড়তে থাকবে। কিন্তু এই এনট্রপিটা ধীরে ধীরে বাড়বে অর রিমেইন কনস্ট্যান্ট। এনট্রপি কি বললাম? এনট্রপি মানে মানে র্যান্ডমনেসটা আইদার ইনক্রিজ হয় অথবা সেম থাকে। কিন্তু তার জন্য কি করতে হবে? তোমাকে কন্টিনিউয়াস এনার্জি মানে হিট এনার্জি দিতে থাকতে হবে, তোমাকে কন্টিনিউয়াস হিট এনার্জি দিতে থাকতে হবে, এই লটাকে ফলো করতে হবে। তো সান থেকে কন্টিনিউয়াস হিট এনার্জি আসছে, সেই জন্যই আমাদের আর্থের লাইফ সাস্টেন করে আছে, এনট্রপিটা ঠিকঠাক থাকছে। তো এইটা এইটা হচ্ছে মানে এত কিছু মাথায় রাখতে হবে না, এমনি বললাম। তুমি খালি এই মেন লাইনটা মনে রাখো যে দেয়ার ইজ এ কন্টিনিউয়াস ট্রান্সফার অফ এনার্জি ফ্রম ওয়ান ট্রপিক লেভেল অফ অর্গানিজম টু নেক্সট ট্রপিক লেভেল ইন এ ফুড চেইন। মানে এই যে ধরে নাও প্ল্যান্ট থেকে সান থেকে ডাইরেক্ট আসতে হবে, প্ল্যান্ট থেকে ওটা নেক্সটে যেতে হবে, ডিয়ার থেকে যেতে হবে লায়নে। এইটা কন্টিনিউয়াস হতে থাকতে হবে, এটাকে কোথাও ব্রেক করলে হবে না। ব্রেক হলে গোটা ইকোসিস্টেমটাই কি বলতো নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার কি হবে? 3 নাম্বার কি বললাম? 3 নাম্বারটা অলরেডি বলা হয়ে গেছে, যে একটা অর্গানিজমের মধ্যে যতটা এনার্জি আছে, ধরে নাও প্ল্যান্টের মধ্যে যতটা এনার্জি আছে, এর অনেকটা এনার্জি ওরা নিজেদের জন্য ইউজ করবে, নিজেদের মেটাবলিক অ্যাক্টিভিটি, রেসপিরেশন, গ্রোথের জন্য নিজেরা ইউজ করবে, একই না? আর আরেকটা কি বললাম? যে a part of the energy at each trophic level is utilized for the functioning of, আর কিছুটা এনার্জি ওরা যখন মারা যাবে তখন কিছুটা এনার্জি ডিকম্পোজারদের মধ্যে যাবে, ওরা যখন মারা যাবে। আর লাস্ট যেটা যেটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লেভেলে অনেকটা এনার্জি লস হয়ে যায়, কি? ইন দা ফর্ম অফ হিট এনার্জি। কোথায় লেখা আছে? আচ্ছা, দেয়ার ইজ এ লস অফ এনার্জি, মানে এখানে হিট এনার্জির কথা বলেছে, হিট এনার্জি লস হয়ে যায় এনভায়রনমেন্টে, প্রত্যেকটা ট্রপিক লেভেলে এনভায়রনমেন্টে ওটা লস্ট হয়ে যায়, আর ওটার কোনো ইউটিলাইজেশন হয় না, রিমেইনস আনইউটিলাইজড। এই এই 5টা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এনার্জি ফ্লো এর ক্ষেত্রে এই 5টা ল ফলো করে চলে। ঠিক আছে? এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে রাখো। এই জায়গাগুলোতে শুধু এক্সাম্পল লেখা আছে, মনে করো হার্বিভোর নিজের বডির জন্য মানে কিছুটা ইউজ করলো আর কিছুটা হিট এনার্জি হিসাবে ছেড়ে দিলো, ওগুলোই খালি লেখা আছে। আর এই কোয়েশ্চেনটা খুবই আসে, যে এই লাইনটা কোট করে দিয়ে দিল, ফ্লো অফ মেটেরিয়াল ইন ইকোসিস্টেম ইজ সাইক্লিক বাট ফ্লো অফ এনার্জি ইজ ইউনিডাইরেকশনাল, এক্সপ্লেইন। এটাকে আমি এইভাবে বুঝাচ্ছি, দেখো। এটা যদিও আমি আগেও বলেছি, আবার বলছি, দেখো।
মনে করো প্ল্যান্ট, প্ল্যান্ট থেকে মনে করো ছোটই একটা ফুড চেন দিই, মনে করো ডিয়ার, ডিয়ার থেকে যাচ্ছে মনে করো টাইগার। ঠিক আছে, এইবার প্ল্যান্ট মাটি থেকে জল নিচ্ছে, তারপরে আর কি নিচ্ছে, নিউট্রিয়েন্টস নিচ্ছে, ইয়েস অর নো, অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, আর সান থেকে এনার্জি নিচ্ছে। কারণ সান থেকে যে এনার্জি নিচ্ছে ওটাকে আমি অন্য কালার দিয়ে তুলি। সান থেকে সোলার এনার্জি নিচ্ছে হচ্ছে সান থেকে, এনার্জি নিচ্ছে হচ্ছে সান থেকে। এইবার ব্যাপারটা বোঝো, এই এনার্জিটা প্ল্যান্টের মধ্যে গেল, প্ল্যান্টের থেকে তারপরে ডিয়ারের মধ্যে গেল, ডিয়ার থেকে টাইগারের মধ্যে গেল, আর ওরা যখন মারা যাচ্ছে তখন ডিকম্পোজারের মধ্যে গেল, কিন্তু বাদ বাকি এনার্জি কি হয়ে যাচ্ছে, হিট এনার্জি হিসাবে এনভায়রনমেন্টে লস্ট হয়ে যাচ্ছে। তারা ওটা উপরে না দিয়ে এই সাইডে, হিট এনার্জি হিসাবে ওটা লস্ট হয়ে যাচ্ছে, হিট এনার্জি হিসাবে লস্ট হয়ে যাচ্ছে। প্ল্যান্টও অনেকটা এনার্জি হিট এনার্জি হিসাবে লস্ট করে দেয়, ডিয়ারও অনেকটা হিট এনার্জিকে লস্ট করে দেয়, টাইগারও অনেকটা হিট এনার্জিকে লস্ট করে দেয়। তো ওপরের এই এগুলোকে বাদ দিই, এগুলোকে ছাড়ো। ঠিক আছে, আলটিমেটলি দেখো আমার বলার মানেটা হচ্ছে এটাই, শুনছো তো, সোলার এনার্জিটা আলটিমেটলি একটা দিকেই গেল, ওটা ব্যাক করে সানে আর গেল না, মানে ইউনি ডাইরেকশন, ইউনি মানে কি, সিঙ্গেল, ইউ একদিকে, একদিকেই গেল। কিন্তু মেটেরিয়ালের এবার কথাটা ভাবো, মেটেরিয়াল, মেটেরিয়ালের কথাটা যদি আমি বলি, ধরে নাও কার্বন ডাই অক্সাইড যেটা নিল, ডিয়ার টাইগার আবার রেসপিরেশন করে কার্বন ডাই অক্সাইডকে ছেড়ে দিচ্ছে, তার মানে যেখান থেকে এটা নিল ও আবার ব্যাক করে চলে আসলো, হ্যাঁ কি না? তারপরে মনে করো প্ল্যান্ট যে অক্সিজেন ছাড়ছে, ওই অক্সিজেন গুলো আবার ডিয়ার নিচ্ছে, টাইগার নিচ্ছে, তারপরে প্ল্যান্ট আবার ব্যাক করে অক্সিজেন দিয়ে দিচ্ছে ফটোসিনথেসিসের সময়। আর যখন ওরা মারা যাচ্ছে ডিকম্পোজাররা আবার ওই নিউট্রিয়েন্টস গুলোকে ব্যাক করে আবার সয়েলে দিয়ে দিল, নিউট্রিয়েন্ট আবার প্ল্যান্ট নিল, আবার এখানে গেল, আবার ওরা মারা গেল, আবার ওটা মাটিতে চলে আসলো, তাহলে একটা সাইক্লিক ওয়েতে যাচ্ছে, হ্যাঁ কি না? সাইক্লিক। তো এই কথাটার মানেটা এবার বুঝতে পারলা, যে ম্যাটেরিয়ালের ফ্লো কিন্তু সাইক্লিক, ম্যাটেরিয়াল ওর ম্যাটার, সেটা কার্বন ডাইঅক্সাইড হোক, ওয়াটার হোক, নিউট্রিয়েন্ট হোক, ওটা সাইক্লিক, ওটা ঘুরতে থাকবে। কিন্তু এনার্জির ফ্লোটা কিন্তু একটা দিকে, মানে ইউনি ডাইরেকশনাল। বুঝতে পারলাম? তো এইটাই দেখো এখানে ভালো করে এক্সপ্লেন করা আছে, এটার পাশে স্টার দিবা, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় খুব আসে এটা, এটা স্টার দিবা, যে materials like materials like water, carbon dioxide, nitrogen are taken up by the plants from soil, air and water bodies, etc. and made it into food. এই ফার্স্ট লাইনটার মানেটা বুঝতে পারলা নেহা? ফার্স্ট লাইনটার মানে বুঝতে পারলা, এইগুলো জিনিস নিয়ে ফুড বানালো, ফুডটা তারপরে কোথায় গেল, দিস ফুড ইজ দেন পাসড অন টু দ্য অ্যানিমালস লাইক হার্বিভোর এন্ড কার্নিভোর ইন এ ফুড চেন। তারপরে ওরা যখন মারা গেল, আফটার দ্য ডেথ অ্যান্ড ডিকে অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, মেটেরিয়াল গুলো কি হচ্ছে, মেটেরিয়ালস আর রিটার্ন টু সয়েল, এয়ার অ্যান্ড ওয়াটার ফ্রম হোয়ার দে ওয়্যার টেকেন অরিজিনালি। দেখো মাঝখানে একটু বাদ দিলাম আমি, তাহলে সুন্দর করে সাজানো হলো। দিস মেটেরিয়ালস ক্যান দেন বি রিইউজড ফর দ্য গ্রোথ অফ নিউ প্ল্যান্টস। এটা হয়ে গেল মেটেরিয়ালের এক্সপ্লেনেশন, এখান থেকে এত অবধি যেইটুকুনি আন্ডারলাইন করলাম সেইটুকুনি লিখলেই হবে। কিন্তু এনার্জি, এনার্জিটা কি, এই যে দেখো এনার্জি এক্সপ্লেন করে দেওয়া আছে সুন্দর করে, এই যে দেখো, দ্য এনার্জি এন্টার্স দ্য প্ল্যান্টস, প্রথম লাইনটা আন্ডারলাইন করবা, দ্য এনার্জি এন্টার্স দ্য প্ল্যান্টস থ্রু দ্য ফটোসিনথেসিস ডিউরিং মেকিং অফ ফুড, ফুডের মধ্যে এনার্জিটা গেল, এইদিকে দেখো, দিস এনার্জি ইজ দেন পাস ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার ইন এ ফুড চেইন, একটা অর্গানিজম থেকে আরেকটা অর্গানিজমের মধ্যে গেল। দেখো 8টার থেকে পড়া তোমরা ঢুকতে শুধু 9:30, হ্যাঁ,
স্যার টোটো আছে না রাস্তায় একদম ফাঁকা। তাহলে আগে বেরোতে হয়। 8টার থেকে দাঁড়ায় আছি। কিন্তু এই যে দেখো এবার কি লেখা আছে যে এনার্জি গিভেন আউট বাই দ্য অর্গানিজম অ্যাজ হিট ইজ লস্ট ইন দ্য এনভায়রনমেন্ট, ইট ডাজ নট রিটার্ন টু বি ইউজড বাই দ্য প্ল্যান্টস এগেইন। ওটা আর প্ল্যান্ট কিন্তু ব্যাক করে আর প্ল্যান্টে ওরা প্ল্যান্ট কিন্তু ইউজ করতে পারে না। তাহলে এখান থেকে এত অব্দি লিখলেই এই সেকেন্ডেরটা মানে এনার্জি ফ্লোটা যে ইউনিডাইরেকশনাল সেটা হয়ে যাবে। 45 মিনিট এখানে না, বুঝলা, আরো আগে করতে হবে যেখানেই থাকো। তো এবার চলে আসো 10% ল। এবার চলে আসো হচ্ছে 10% ল। ট্রিপল স্টার দাও, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। 10% ল কে বলেছিল? এটা বলেছিল লিন্ডম্যান। কোথায় লেখা আছে? এই লিন্ডম্যানের ছবির নিচে লেখা আছে রেমন্ড লিন্ডম্যান। খুবই ইম্পর্টেন্ট, এই নামটা লাগবে। রেমন্ড লিন্ডম্যান 10% ল দিয়েছিল। এখানেও লেখা আছে যে গিভেন বাই লিন্ডম্যান। এই 10% ল অনুযায়ী আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, মাত্র 10% যায়। পরের স্টেপে কত পার্সেন্ট যাবে? 10% যাবে। 90% কোথায় গেল? ও আইদার নিজের জন্য ইউজ করলো, আর কিছুটা হিট এনার্জি হিসাবে লস্ট হয়ে গেল। তো মাত্র 10% যাবে। তো এই লটা খুবই ইম্পর্টেন্ট, এই লটা স্টার মার্ক দিয়ে রাখো, এটা আসতে পারে, আসার চান্সই বেশি। যেমন আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দিই 10% ল এর, যে মনে করো এখানে মনে করো সান, এইখানে মনে করো আমি বললাম প্ল্যান্ট, প্ল্যান্ট কে খাচ্ছে ইনসেক্ট, ইনসেক্ট কে খাচ্ছে ফ্রগ, ফ্রগ কে খাচ্ছে স্নেক, স্নেক কে খাচ্ছে হক। এবার আহ ধরে নাও সান থেকে, সান থেকে আহ 1 crore কিলো জুল এনার্জি আসলো। কি বললাম? 1 crore কিলো জুল এনার্জি আসলো। কিন্তু প্ল্যান্ট ওর ওর কত পার্সেন্ট মাত্র ইউজ করতে পারে? 1%। তাহলে তুমি 1 crore এর 1% বের করো। ওয়ান্স, টেন্স, হান্ড্রেড, থাউজেন্ড, 10,000, 1 লাখ, 10 লাখ, 1 crore মাল্টিপ্লাই 1/100, কি না? তাহলে কত হচ্ছে তোমার? ওয়ান্স, টেন্স, হান্ড্রেড, থাউজেন্ড, 1 লাখ, 10 লাখ। 10 লাখ কিলো জুল এনার্জি প্ল্যান্টের মধ্যে আসলো। 10 লাখ, 10 লাখ কিলো জুল এনার্জি প্ল্যান্টের মধ্যে আসলো, এটা ভালো করে বোঝো কিন্তু। এবার প্ল্যান্টের থেকে ইনসেক্টের মধ্যে কত পার্সেন্ট যাবে? 10% যাবে। তার মানে এটা 10% বের করো, এটা মাল্টিপ্লাই 10/100 করো, তাই কি না? 1 2 3 4 5, তার মানে ইনসেক্টের মধ্যে যাচ্ছে 1 লাখ, ইনসেক্টের মধ্যে যাচ্ছে 1 লাখ কিলো জুল এনার্জি। 1 লাখ কিলো জুল এনার্জি যাচ্ছে ইনসেক্টের মধ্যে। এবার ইনসেক্টের থেকে ফ্রগের মধ্যে কত পার্সেন্ট যাবে? 10%। তাহলে সেটার 10% বের করো, সেটার 10% বের করো। তাহলে কত হচ্ছে? 10,000, 10,000 কিলো জুল গেল ফ্রগের মধ্যে। ফ্রগের থেকে স্নেকের মধ্যে কত পার্সেন্ট যাবে? 10%। তাহলে সেটার 10% বের করো। তাহলে কত হচ্ছে? 1,000। হ্যাঁ, 1,000। স্নেকের থেকে হকের মধ্যে যাবে মাত্র 10%, তাহলে এটার 10% বের করো। কত হচ্ছে? 100 কিলো জুল গেল মাত্র হকের মধ্যে। কথাটা বুঝতে পারছো? এবার আমি তোমাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। 10%, মনে করো কোনো কিছু একটা এক্স এর মনে করো 10% বের করতে যাচ্ছ, তাহলে এক্স মাল্টিপ্লাই 10/100 করবা। এটাকে শর্টকাটে কিভাবে করা যায়? 10/100 মানে কি বলতো? 1/10, হ্যাঁ কি না? তার মানে বলতে গেলে এক্স কে 10 দিয়ে ডিভাইড করা। ইয়েস অর নো?
তাহলে তুমি যখন এইদিকে যাবা তুমি 10 দিয়ে শুধু সিম্পলি ডিভাইড করে দিবা, 10 দিয়ে ডিভাইড করতে করতে যাবা, তাহলে তোমাকে অত বেশি মাথা খাটাতে হবে না। আর যদি উল্টা দিকে আসো তাহলে কি করতে হবে, 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। পারবা তো? যদি সোজা দিকে যাও তাহলে 10 দিয়ে ডিভাইড করতে যাবে, কারণ 10% মানে কি 10 দিয়ে ডিভাইড করাই তো, তাহলে 10 দিয়ে ডিভাইড করতে করতে যাবা। কিন্তু যদি উল্টা দিকে আসো তাহলে 10 দিয়ে মাল্টিপ্লাই করবা। কিন্তু সানের হিসাবটা তো আবার অন্য, সানের হিসাবটা তো অন্য। মনে করো ওয়াই, সান থেকে ওয়াই আসছে, ওয়াই এর কত পার্সেন্ট, 1%। তো 1% মানে 1/100, মানে 100 দিয়ে ডিভাইড করা, বুঝতে পারছো তো? তার মানে তুমি যদি এই দিকে আসো তাহলে 100 দিয়ে ডিভাইড করবা, সানের হিসাবটা বলছি। কিন্তু যদি উল্টা দিকে যাও তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করবা। ওটা শুধু সানের ক্ষেত্রে, পারপেন্ডিকুলার ক্ষেত্রে 10 দিয়ে। পারবা? তাহলে বলো তো, যদি ফ্রগের মধ্যে, হ্যাঁ ফ্রগের মধ্যে যদি 2380 কিলোজুল এনার্জি থাকে, যদি ফ্রগের মধ্যে 2380 কিলোজুল এনার্জি থাকে, বুঝতে পারছো? তাহলে হকের মধ্যে কত গেল, প্ল্যান্টের থেকে কত এসছে, সান থেকে কত এসছে, বের করতে পারবা? তাহলে এটাকে যদি 10 দিয়ে ডিভাইড করি, কতটা গেল স্নেকের মধ্যে, থাকি না? তাহলে 10 দিয়ে ডিভাইড করলে জিরোটাকে সরিয়ে দাও, কত গেল 238। এটাকে আবার 10 দিয়ে ডিভাইড করো, একবার আগে পয়েন্ট হয়ে যাবে, কত হয়ে যাবে 23.8। এটা হয়ে গেল হকের অ্যান্সার। এইদিকে গেলে ডিভাইড করতে হবে, আর উল্টা দিকে আসলে 10 দিয়ে মাল্টিপ্লাই করবা। তাহলে এই দিকে আসলে আগে ইনসেক্টের 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 80 ছিল, আরো মাল্টিপ্লাই করলে একটা জিরো, আর প্ল্যান্টের মধ্যে হয়ে যাবে 23800, আর একটা জিরো দিয়ে দাও, তাহলে হয়ে গেল 10 দিয়ে মাল্টিপ্লাই। কিন্তু সান থেকে কত আসছে, ব্যাক করে যাচ্ছ, ব্যাক, কিন্তু সানের ক্ষেত্রে ব্যাক করে গেলে কত দিয়ে কি করতে বলেছি, 100 দিয়ে মাল্টিপ্লাই করতে বলেছি। তাহলে 238, তিনটা জিরো তো ছিলই, 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আরো দুটা জিরো দিয়ে দাও, অতটা এসছে সান থেকে। পারবা? সোজা, কিন্তু আমি সোজাটা, তাই এগুলা কিন্তু কোয়েশ্চেন বড় কোয়েশ্চেনে বেশি, মানে কম, এমসিকিউ তে বেশি থাকে। বুঝতে পারলে? এমসিকিউ তে এই কোয়েশ্চেন গুলা দেওয়ার চান্সেস বেশি, যে তোমাকে একটা এরকম ফুড চেইন দিয়ে দিল, কোনো মাঝখানের কোনো একটা ভ্যালু দিয়ে দিল, তোমাকে ওইদিকে একটা এইদিকে একটা, বা প্রাইমারি সেকেন্ডারি বা প্রডিউসারের মধ্যে কতটা এনার্জি এসছে ছিল, এটা বের করতে বলবে। ঠিক আছে? এইবার তাহলে 10% ল, মাত্র 10% করে যাচ্ছে, কিন্তু সান থেকে 1%, ওটা মাথায় রেখো। এই যে দেখো এখানেও একটা এক্সাম্পল দেওয়া আছে। সাপোজ 1000 জুল অফ লাইট এনার্জি এমিটেড বাই সান, তার মাত্র কত পার্সেন্ট ইউজ করবে প্ল্যান্ট, 1%। তাহলে 1000 এর 1% কত হয়, 1000 এর 1% হয় মাত্র 10, 1000 এর 1% হয় মাত্র 10। তাহলে 10 জুল এনার্জি প্ল্যান্টের মধ্যে আসলো, এরকম করে। ওটা বুঝে যাবে, এগুলা না পড়লেও হবে, আমি তো আসল জিনিসটা বুঝাই দিলাম, তাই কি না? এগুলা না পড়লেও হবে, তোমাকে এত প্লাস মাইনাস এত কিছু করার দরকার নাই, এগুলা করতে হবে না, যেটা আমি শিখালাম ওইভাবেই করলাম। এখানেও যেমন দেখো, সান থেকে কত আসলো, সান থেকে আসলো হচ্ছে 1000, 1000 এর 1% মানে 100 দিয়ে ডিভাইড করো, এটাকে 100 দিয়ে ডিভাইড করো, তাহলে কত হচ্ছে 10। তাহলে এর মধ্যে আসলো 10, 10 এর 10% কত হয়, 10 দিয়ে ডিভাইড করো, কত হয় 1, 1 এর 10% মানে 10 দিয়ে আবার ডিভাইড করো, কত হয় 0.1। তাহলে এর মধ্যে গেল 0.1 জুল অফ এনার্জি। পারবা তো? এটা এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট করে দাও, ওই শুরু থেকে এত অবধি, তাহলেই হবে। তাহলে তোমাকে যদি স্যাম্পল কোয়েশ্চেন দেয় যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাভেলেবল টু লায়ন, দেখতে পাচ্ছ, অ্যাভেলেবল টু লায়ন in the following food chain if plants have 20,000 joule of energy, প্ল্যান্টের মধ্যে 20,000 আছে বলেছে, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এখান থেকে একটা বাদ দাও, ওটা গেল ডিআরএ, আর তার থেকে একটা বাদ দাও, ওটা গেল লায়নে। 10 দিয়ে ডিভাইড করতে করতে যা হবে, কি সোজা তো? কত হিসাব করার দরকার নেই, সিম্পলি যেটা শিখালাম ওইভাবেই করবা, তাহলেই হবে।
এখানে তো একটু বেশি স্টেপ বাই স্টেপ, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এত কিছু করার দরকার নেই। আর এত বড় লিখতেও যাবে না, ছোট করে করবা তাহলেই হবে। স্যাম্পল প্রবলেম 2। স্যাম্পল প্রবলেম 2 তে বলেছে এই ফুড চেনটাকে কনসিডার করো, মানে ফুড চেনটা দেখো। ইন দিস ফুড চেন 100 জুল অফ এনার্জি ইজ অ্যাভেলেবল ইন দ্য প্রডিউসার লেভেল। তার মানে প্রডিউসারকে গ্রাস, এখানে আছে 100, এখানে আছে 100। দেন ক্যালকুলেট দ্য এনার্জি ট্রান্সফার টু দ্য পিকক অ্যাজ ফুড। পিককের মধ্যে কতটা গেল? তাহলে এখান থেকে একটা 0 বাদ দাও 10, তার থেকে একটা 0 বাদ দাও 1, এটাকে আবার 10 দিয়ে ডিভাইড করো 0.1। তাহলে অ্যান্সার কত আসলো? 0.1। এত কিছু লেখার কিন্তু কোনো দরকার নেই, বুঝলা? এমসিকিউ আসবে বা ছোট্ট 1 মার্কসের আসবে, তোমাকে শুধু অ্যান্সারটা লিখতে হবে। তুমি খুব বেশি হলে এরকম করে দেখাবা, তাহলেই হবে। শুধু লিখে দিলাম, হ্যাঁ হ্যাঁ, এটা লিখে দিলেই হবে। equal to 10% লও, এটা equal to এটা। তুমি খালি একটু এইটা দেখিয়ে দিও, তাহলে হবে। আচ্ছা, এবার একটা কোয়েশ্চেন দিয়েছে কি যে আহ, আর এই কোয়েশ্চেনটা খুব দেয়, তোমাদেরও দিয়েছিল এই কোয়েশ্চেনটা, যে why the number of trophic level in a food chain is limited। এই কোয়েশ্চেনটা খুব দেয়। আমার কথাটা শোনো, এইদিকে তাকাও। আমি বলছি কি, একটা ফুড চেনে গ্রাস, মাইস, স্নেক, পিককে গিয়েই শেষ, এর পরে কেউ কেন নেই? লিমিটেড কেন? বা মনে করো আমি বললাম গ্রাস, ডিয়ার, টাইগার, টাইগারের পরে আর কেউ নেই কেন যে টাইগারকে খাবে? কথাটা বুঝতে পারছো? তার কারণ হচ্ছে 10% ল। 10% লতে দেখো তো, গ্রাসের মধ্যে কতটা এনার্জি ছিল? 100। সেটা পিককের মধ্যে গিয়ে কতটুকুনি হয়ে গেল? মাত্র 0.1। তাহলে এনার্জি, এত কম এনার্জি ইজ নট এনাফ টু সাস্টেন লাইফ। এই এত কম এনার্জি ইজ নট এনাফ টু সাস্টেন ফার্দার লাইফ। সেই জন্য এনার্জি যেহেতু মাত্র 90% করে কমে যাচ্ছে, মাত্র 10% যাচ্ছে, তাহলে এত কম এনার্জি লাস্ট লেভেলে, এই এত কম এনার্জি যে থাকে, এত কম এনার্জি এনাফ না লাইফকে ধরে রাখার জন্য। তো এখান থেকে ব্র্যাকেট করবা যে ফুড চেইন জেনারেলি কনসিস্ট অফ 3 or 4 স্টেপ, 3টা 4টা, খুব বেশি হলে 5টাই থাকে। কেন? কি? যে বিকজ আফটার দ্যাট দ্য এনার্জি অ্যাভেলেবল ফর দ্য নেক্সট অর্গানিজম উইল বি সো স্মল দ্যাট ইট উইল বি ইনসাফিসিয়েন্ট টু সাস্টেন লাইফ অফ দ্যাট অর্গানিজম। ইনসাফিসিয়েন্ট, যথেষ্ট না। সেই জন্য 3টা 4টা 5টার মধ্যে গিয়েই শেষ। 3টা 4টা 5টার মধ্যে গিয়েই শেষ। তাহলে স্যার, আমি যদি বলি গ্রাস বা প্ল্যান্ট, গ্রাসকে খাচ্ছে ডিয়ার, ডিয়ারকে খাচ্ছে মনে করো টাইগার, কথার কথা। এবার গ্রাসের মধ্যে ধরো আছে 100 জুল অফ এনার্জি, তাহলে ডিয়ারের মধ্যে ডিভাইড 10 মানে 10, তারপরে টাইগারের মধ্যে আরো ডিভাইড 10 মানে 1, তাই তো? শুনছো তো? তাহলে স্যার, টাইগারের মধ্যে 1 জুল এনার্জি, ডিয়ারের মধ্যে 10 জুল এনার্জি, তাহলে টাইগার ডিয়ারের থেকে স্ট্রং কেন? হিসাব করো, টাইগার ডিয়ারের থেকে কি উইক হওয়া উচিত? ওর মধ্যে কম এনার্জি যাচ্ছে, তাহলে টাইগার ডিয়ারের থেকে কেন স্ট্রং? ওর বডি ওটা দিয়ে এক কাজ করতে হয়। তার স্ট্রং এই কারণে, ডিয়ার যতগুলা না ঘাস খায়, টাইগার তার থেকে বেশি ডিয়ার খায়। অ্যাপেটাইটটা বেশি, কথাটা বুঝলা? মানে ও ওয়ান ওয়ান করে করে অনেকগুলা খাচ্ছে, বুঝতে পারছো? এটা একটা 100-র হিসাব দিলাম, মানে 100 থেকে শুরু। এবার ডিয়ার, এটা যদি মানে রিয়ালিস্টিক ওয়েতে দেখি, একটা ডিয়ার গ্রাস থেকে যদি ধরো 200 নেয়, একটা টাইগার ডিয়ার থেকে নিবে 800। এতগুলা ও ডিয়ার খাবে? ও তো একটা ডিয়ার খাবে না, ও তো অনেকগুলা ডিয়ার খাবে। কথাটা এবার বুঝলা? তো এই কারণে মানে মানে আমি এটা অ্যাজ ফর এক্সাম্পল বললাম। আচ্ছা, তাহলে হয়ে গেল জিনিসটা কমপ্লিট তো। এই এত অব্দি কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল এই চ্যাপ্টারে, হ্যাঁ। এরপরে খুব সোজা সোজা জিনিস, অ্যাকুমুলেশন অফ হার্মফুল কেমিক্যাল ইন এ ফুড চেইন। আচ্ছা, ধরে নাও একটা এরকম ইয়ে আছে,
ধানের জমি আছে, একটা এরকম ধানের জমি আছে। এই ধানের জমিতে তুমি ধানগুলোকে প্রোটেক্ট করার জন্য তুমি পেস্টিসাইড দিলা। মনে করো ডিডিটি দিলা, ডিডিটি, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ডিডিটি দিলা। এবার ডিডিটি কি বলতো, প্লাস্টিকের মতো, মানে ডিকম্পোজ হয় না, কারোর বডিতে গেলে হজম হয় না, বুঝতে পারলা? এবার এই ধানগুলোকে, ধানের কিছু পার্টকে মনে করো ইনসেক্ট খেলো, তাহলে ইনসেক্টের বডিতেও ডিডিটি ঢুকে যাবে। এবার ইনসেক্টকে মনে করো চিকেন খেলো, তাহলে চিকেনের বডিতেও ডিডিটি ঢুকে যাবে। এবার চিকেনকে খেলো মানুষ, তাহলে মানুষের বডিতেও ডিডিটি ঢুকে গেল। বা মানুষ মনে করো ডাইরেক্টলি রাইসটা খেলো, বুঝলা, তাহলেও মানুষের বডিতে ডিডিটি ঢুকে গেল। এরকম, এদিকে দেখো, এরকম নন বায়োডিগ্রেডেবল, এই ওয়ার্ডটার মানে কি জানো না বলো, আমি তাহলে এক্সপ্লেন করে দেবো। নন বায়োডিগ্রেডেবল কে জানো না? জানো তো? আরে বলো না, আমি বলে দিচ্ছি। আচ্ছা, নন বায়োডিগ্রেডেবল মানে যেগুলো পচে না, ডিকম্পোজাররা যাদের, যেগুলোকে ডিকম্পোজ করতে পারে না, যেমন প্লাস্টিক, এগুলোকে বলে নন বায়োডিগ্রেডেবল। নন বায়োডিগ্রেডেবল টক্সিক কেমিক্যাল, এর অ্যাকুমুলেশন হওয়া মানে বডির মধ্যে জমা হওয়া, কথাটা কি লিখলাম, অ্যাকুমুলেশন অফ নন বায়োডিগ্রেডেবল টক্সিক কেমিক্যাল ইন বডি ইজ কল্ড, তোমার হচ্ছে ম্যাগনিফিকেশন, হ্যাঁ, বায়ো অ্যাকুমুলেশন ইন বডি ইজ কল্ড বায়ো অ্যাকুমুলেশন। বায়োলজি তো ম্যাগনিফিকেশন না। না, ওটা পরে আছে, ওটা পরে বুঝাচ্ছি। হ্যাঁ, বডির মধ্যে হার্মফুল নন বায়োডিগ্রেডেবল টক্সিক কেমিক্যাল জমা হচ্ছে, এটাকে বলে বায়ো অ্যাকুমুলেশন। বুঝতে পারছো? এটাকে বায়ো অ্যাকুমুলেশন বলে। হুম। এইবার আমার কথাটা বোঝো, ধরে নাও প্ল্যান্টের মধ্যে 1 2 3 4 5, 1 1 2 3 4 5, 3 4 5, এদিকে দেখো, ধরে নাও প্ল্যান্টের মধ্যে 1 10 100 1000 10,000 1 লাখ, 1 লাখ, 1 লাখ কি বলবো, গ্রামই বলি, 1 লাখ গ্রাম ডিডিটি আছে প্ল্যান্টের পপুলেশনের মধ্যে, 1 লাখ গ্রাম ডিডিটি তুমি স্প্রে করেছো, ঠিক? এবার যখন ইনসেক্ট ইনসেক্টের ইনসেক্ট যখন এই প্ল্যান্টটাকে খেলো, তখন মনে করো ওর বডিতে 1 2 3 4, হ্যাঁ, 90,000 গ্রাম ডিডিটি মনে করো ঢুকে গেল। তাহলে এখান থেকে আমাকে 90,000 মাইনাস করতে হবে, কথাটা বুঝলা? এখান থেকে 90,000 মাইনাস করতে হবে, তাহলে এর মানে প্ল্যান্টের পপুলেশনে 10,000 গ্রাম ডিডিটি থাকলো। এবার ইনসেক্টকে যখন চিকেন খাচ্ছে, ধরো চিকেনের বডিতে গেল 80 গ্রাম, চিকেনের বডিতে গেল 80 না 85 গ্রাম ভাবো, তাহলে ইনসেক্টের বডি থেকে তোমাকে 85 গ্রাম মাইনাস 8500 মাইনাস করতে হবে, তাহলে কত থাকলো, 5000 গ্রাম মাইনাস তোমার হচ্ছে থাকলো। এবার চিকেনকে যখন হিউম্যান খাচ্ছে, তাহলে চিকেনের, মনে করো হিউম্যানের বডিতে যাচ্ছে, সাপোজ আমি বললাম 80,000 ডিডিটি, 80,000 গ্রাম ডিডিটি, তাহলে এই 80,000 গ্রাম তোমাকে চিকেন থেকে, চিকেনের পপুলেশন থেকে মাইনাস করতে হবে, তাহলে চিকেনে বাকি থাকলো 5,000 গ্রাম ডিডিটি, মানুষের বডিতে চলে গেল 80 গ্রাম ডিডিটি। এবার আমার কথাটা মন দিয়ে শোনো, এটা আমি পপুলেশনের বেসিসে বলছি, নট ইন্ডিভিজুয়াল প্ল্যান্ট, একটা প্ল্যান্টের থেকে একটা ইনসেক্ট, একটা ইনসেক্ট থেকে একটা চিকেন, ওটা বলছি না। প্ল্যান্টের পপুলেশন মানে অনেকগুলো প্ল্যান্টের মধ্যে এত গ্রাম ডিডিটি ছিল, 90 গ্রাম চলে গেল ইনসেক্টের মধ্যে, তাহলে প্ল্যান্টের পপুলেশনের ডিডিটিটা একটু কমে গেল।
তারপরে ইনসেক্টের মধ্যে এতটা গ্রাম, ইনসেক্ট অনেকগুলা ইনসেক্ট মিলিয়ে এত গ্রাম ডিডিটি ওদের বডিতে ছিল। তার থেকে 85,000 গ্রাম চলে গেল চিকেনের মধ্যে, তাহলে 85,000 মাইনাস করো, তাহলে ইনসেক্টের পপুলেশনে থেকে গেল 5,000 গ্রাম ডিডিটি। এরকম করে চিকেনের থেকে যাচ্ছে হিউম্যান। এবার হিউম্যান তো একটা চিকেন খাবে না, তাহলে এরকম 80,000 করে বিল্ড আপ হতে থাকবে। আমার কথাটা বুঝলাম? এখানে 80,000 করে বিল্ড আপ হতে থাকবে, ও যত চিকেন খাবে তত বিল্ড আপ হতে থাকবে ডিডিটি। এখানে 5,000 করে বিল্ড আপ হতে থাকবে, কথাটা বুঝতে পারছো? এখানে 5,000 করে বাড়তে থাকবে, এখানেও কত 5,000 করে বাড়তে থাকবে, এখানে ধরো 10,000 করে বাড়তে থাকবে, কথার কথা। এবার আমাকে বলো, তাহলে সব থেকে বেশি কার বডিতে ডিডিটি থাকবে? হিউম্যানের বডি, কারণ হিউম্যানকে তো আর কেউ খাচ্ছে না। বুঝতে পারছো? এরকম করে প্রত্যেকটা ট্রপিক লেভেলে এই নন বায়োডিগ্রেডেবল টক্সিক কেমিক্যাল গুলো যে বেড়ে যাচ্ছে, বাড়াটাকে বলে বায়োম্যাগনিফিকেশন। বেড়ে যাওয়াটাকে কি বলে? বায়ো ম্যাগনিফিকেশন। হ্যাঁ, শুধু বডির মধ্যে ঢোকাটাকে, ঢুকে জমে থাকাটাকে বায়ো অ্যাকুমুলেশন বলে। এবার জমতে 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 যে বাড়ছে, বাড়াটাকে বলে কি? বায়ো ম্যাগনিফিকেশন। তাহলে একটা ফুড চেনে সব থেকে বেশি বায়ো ম্যাগনিফিকেশনের সব থেকে বেশি এই হার্মফুল কেমিক্যাল গুলো কাদের বডিতে জমা হবে? প্রোডিউসার, কনজিউমার, মানে প্রোডিউসার, হার্বিভোর, স্মল কার্নিভোর না টপ কার্নিভোর? টপ কার্নিভোর। এই অ্যান্সারটা মনে রাখবা, টপ কার্নিভোরের মধ্যে তোমার। তাহলে তোমাকে যদি একটা কোয়েশ্চেন দেয়, মনে করো বললো গ্রাস, তারপরে বললো ফক্স, হ্যাঁ র্যান্ডামলি দিল, কোনো সিকোয়েন্সে দিল না, ফক্স, তারপরে বললো ইনসেক্ট, হ্যাঁ তারপরে বললো মনে করো র্যাবিট, হ্যাঁ তারপরে বললো মনে করো ফ্রগ, আর লাস্টে দিয়ে দিল মনে করো হক। এ বললো এই এই এতগুলো অর্গানিজমের মধ্যে কার মধ্যে সব থেকে বেশি, কার বডিতে সব থেকে বেশি পেস্টিসাইড থাকবে? হ্যাঁ, হকের বডিতে, কারণ হক হচ্ছে টপে। হক তো ইভেন ফক্সকে বাচ্চাকেও খেয়ে নেয়, হ্যাঁ কি না? দেখেছো না ভিডিও গুলো? হ্যাঁ, ডিসকভারি এগুলো চ্যানেলে। হক মানে হচ্ছে একটা শিকারী পাখি। হ্যাঁ, চিলের মতো। হ্যাঁ, এবার দেখো তাহলে বায়ো অ্যাকুমুলেশনের আর একটা নাম বায়ো কনসেন্ট্রেশনও বলে। বায়ো অ্যাকুমুলেশনের আর একটা নাম কি? বায়ো কনসেন্ট্রেশন। এটাও দুটা নাম আছে, হ্যাঁ। তাহলে জমে যাওয়াটাকে, দ্য অ্যাকুমুলেশন অফ হার্মফুল কেমিক্যাল সাচ অ্যাজ পেস্টিসাইড, হেন তেন, ইন প্ল্যান্ট এন্ড হিউম্যান, এগুলোকে কি বলে? বায়ো কনসেন্ট্রেশন অফ পেস্টিসাইড। হুম। এবার পেস্টিসাইডের অনেক সাইড এফেক্ট আছে, অনেক হার্মফুল এফেক্ট আছে। পেস্টিসাইড কি পয়জনাস? পেস্টিসাইড হচ্ছে পয়জনাস কেমিক্যাল, যেটা প্ল্যান্টের উপরে দেওয়া হয়, এগুলো তোমরা নিজেরাই পড়ে বুঝে যেতে পারবা। তো ফ্রম সয়েল অ্যান্ড ওয়াটার এই পেস্টিসাইড গুলো চলে যাচ্ছে অ্যাবজর্ব বাই গ্রোয়িং প্ল্যান্টস। তারপরে প্ল্যান্টস থেকে চলে যাচ্ছে ওটা হার্বিভোর, হার্বিভোর থেকে ওই পেস্টিসাইডটা চলে যাচ্ছে কার্নিভোর, মানে ফুড চেনে ঢুকে গেল, ফুড চেনে ঢুকে গেল। তারপরে ওটা আলটিমেটলি হিউম্যানের বডিতে গিয়ে জমা হচ্ছে, ম্যানস বডি থ্রু ফুড। আর কি বললাম? এই হার্মফুল কেমিক্যাল গুলো ইনক্রিজ হচ্ছে যে প্রত্যেকটা লেভেলে, ইনক্রিজ ইন দা কনসেন্ট্রেশন। ওখানে আগেরটাতে দেখো লেখা আছে অ্যাকুমুলেশন, আর এটাতে কি লেখা আছে? ইনক্রিজ ইন দা কনসেন্ট্রেশন অফ হার্মফুল কেমিক্যাল সাবস্টেন্স লাইক পেস্টিসাইড ইন দা বডি অফ লিভিং অর্গানিজম at each trophic level of a food chain is called biological magnification or biomagnification. Very important, দুটা স্টার দিয়ে দেখো। তো পেস্টিসাইড কি? পেস্টিসাইড আমি তোমাকে আগেও বলেছি, এই লাইনটা আন্ডারলাইন করবা। পেস্টিসাইডস আর নন বায়োডিগ্রেডেবল কেমিক্যালস, সো দে গেট অ্যাকুমুলেটেড অ্যাট ইচ ট্রপিক লেভেল। যেহেতু হিউম্যান সব থেকে টপে আছে, যে সিন্স হিউম্যান অকুপাই দ্য টপ লেভেল, তাই আমাদের বডিতে এগুলোর সব থেকে বেশি জমা হচ্ছে। এরকম একটা পেস্টিসাইডের এক্সাম্পল হচ্ছে ডিডিটি, আর সেই জন্য এখন ডিডিটি কে অনেক জায়গায় ব্যান করে দেওয়া হয়েছে। আচ্ছা, ডিডিটি কে অনেক জায়গায় কি করে দেওয়া হচ্ছে? ব্যান করে দেওয়া হচ্ছে।
তাহলে এবার এখানে বলো, হ্যাঁ, পিকক স্যাম্পল প্রবলেমটা থেকে বলো, পিকক, ফ্রগ, গ্রাস, স্নেক, গ্রাসহপার, which of the following will have the maximum concentration of harmful chemical? পিকক, কারণ পিকক হচ্ছে টপে। আচ্ছা, তারপরে চলে আসো, হয়ে গেল তাহলে। আর এই বায়োলজিক্যাল কনসেন্ট্রেশনের একটা খুব গল্প, সুন্দর একটা গল্প আছে। আগে শকুন পাওয়া যেত, ভালচার, রায়গঞ্জও ছিল, অনেক জায়গাতে ছিল, আমাদের গোটা উত্তর দিনাজপুরে শকুন খুব ভরা ছিল। এবার ভালচার একটা কি স্ক্যাভেঞ্জার, ও ডেড অ্যানিমালস এর বডি, ডেড বডি গুলোকে খেয়ে এনভায়রনমেন্টকে ক্লিন রাখে। এবার কি হতো, মনে করো একটা গরু মরে গেছে, এবার গরুর বডিতে ডিডিটি আছে। এবার ওই গরুর ডেড বডিটা দেখতে যখন ভালচার খেলো, তখন ভালচারের বডিতেও ডিডিটি ঢুকে গেল। এবার ভালচার ডিডিটির এগেনস্টে এত সেনসিটিভ, ওটা কেউ জানতো না। কি হলো, ভালচাররা যখন ডিম দিল, ওই ডিমের যে খোলসটা, খোলসটা হয়ে গেল এত ভালনারেবল, নরম, বুঝতে পারলা, যে বাচ্চাগুলো হ্যাচিং আউট হওয়ার আগেই মরে যাচ্ছে। এই জন্য ভালচার আর এখন নাই। তবুও রিসেন্টলি জলদাপাড়া যে তোমার ইয়ে আছে, ফরেস্ট মানে ন্যাশনাল পার্ক, ওইখানে ভালচাররা রিলোকেট করার চেষ্টা করছে, রিকলোনাইজ করার চেষ্টা করছে। এখন একটু একটু করে দেখা যাচ্ছে ওইখানে। রায়গঞ্জে কবে? রায়গঞ্জে ছিল অনেক বছর আগে, প্রচুর ভালচার ছিল, তাল গাছের উপরে, নারকেল গাছের উপরে, প্রচুর ভালচার। আমি লাস্ট ভালচার দেখেছি আমার মামার বাড়িতে দক্ষিণ দিনাজপুরে, হ্যাঁ, 7-8-এ, তাল গাছের উপরে ভালচার, এত বড় সাইজের হয়, গলাটা অনেক বড়। মাটির থেকে? হ্যাঁ, মাটির থেকে এত বড় সাইজের হয়। কুমারগঞ্জ, বালুরঘাটের আগে। আচ্ছা, এবার চলে আসো, এই জিনিসটা পড়বো যে হাউ ডু আওয়ার অ্যাক্টিভিটিস এফেক্ট দ্য এনভায়রনমেন্ট। তার একটা বড় এফেক্ট হচ্ছে ডিপ্লিশন অফ ওজোন লেয়ার, ডিপ্লিশন অফ ওজোন লেয়ার। আচ্ছা, মন দিয়ে শুনবা, এদিকে দেখো, মনে করো এটা হচ্ছে আর্থ সারফেস, এই আর্থ সারফেসে তুমি আছো বা প্ল্যান্ট আছে। এইবার দেখো, আর্থের চারিদিকে অ্যাটমসফিয়ারের একটা ব্ল্যাঙ্কেট আছে। এবার আমরা জানি অ্যাটমসফিয়ারের অনেকগুলো লেয়ার হয়, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, হেন তেন, যাই হোক। তো মোটামুটি 60 কি 80 কিলোমিটার উপরে একটা এরকম অ্যাটমসফিয়ারের লেয়ার আছে, যেটার নাম হচ্ছে ওজোন লেয়ার। হ্যাঁ, মানে সরি, আছে, ওজোন লেয়ার বলে একটা লেয়ার আছে। এবার মন দিয়ে শোনো, হাসাহাসি করো না, এগুলো নাহলে বুঝতে পারবে না। সান থেকে যে লাইটটা আসে, সান থেকে যে লাইটটা আসে, এবার লাইট না দুই রকমের হয় জানো, লাইট দুই রকমের হয়, একটা হচ্ছে ভিজিবল লাইট আর একটা হচ্ছে ইনভিজিবল লাইট। ভিজিবল লাইটের মধ্যে পড়ে যাবে ভিবজিও, বুঝতে পারলা, রেইনবোর যে 7টা কালার হয়। ভিজিবল লাইট কাকে বলে, যেই লাইটটা কোনো একটা অবজেক্টকে ইলুমিনেট করে। আমার কথাটা বল, মনে হচ্ছে সানলাইটের যে লাইটটা, ধরে নাও একটা বটলের উপরে পড়লো, তাহলে তুমি ওই বটলটাকে দেখতে পাচ্ছ, ওই লাইটটাকে বলে ভিজিবল লাইট। কিন্তু সান থেকে এই ভিজিবল লাইট ছাড়াও অন্য লাইটও আসে, যেমন ইউভি রে, আল্ট্রাভায়োলেট রে, গামা রে, বুঝতে পারছো, এইরকম অনেক ধরনের আল্ট্রাভায়োলেট রে আসে, মানে ইনভিজিবল লাইট আসে। এই লাইট গুলো কোনো অবজেক্টের উপরে পড়লে সেই অবজেক্টটাকে আমরা দেখতে পাই না, ওটা শুধু পড়ে, মানে ওটাকে ভেদ করে চলে যায়। হ্যাঁ, তো এগুলোকে বলে ইনভিজিবল লাইট। এবার এই ইনভিজিবল লাইট গুলোর মানে ওয়েভ লেন্থ তোমরা বুঝবা কিনা, যাই হোক, মানে মানে এত শর্ট হয়, মানে এত ওর মধ্যে এনার্জি থাকে যে ওটা তোমার বডির মধ্যে ঢুকে যেতে পারে। এরকম একটা ইনভিজিবল লাইটের এক্সাম্পল হচ্ছে এক্স রে। এক্স রে আমাদের বডির ভিতরে ঢুকতে পারে জন্যই এক্স রে দিয়ে আমাদের
বোনসের পিকচার বানানো যায়, কিন্তু এগুলো আমাদের বডির ভিতরে ঢুকতে পারে না, এগুলো ভিজিবল লাইট। এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার তুমি ভিজিবল লাইটকে ছাড়ো, তুমি শুধু ইনভিজিবল লাইট গুলোরই কথা ভাবো। এই ইনভিজিবল লাইট গুলো আমাদের বডির জন্য খুবই হার্মফুল। আমাদের বডিতে যদি ঢোকে তাহলে ক্যান্সার হয়ে যেতে পারে, চোখের মধ্যে যদি পড়ে চোখে ক্যাটারাক্ট হয়ে যেতে পারে, প্ল্যান্টের পাতায় যদি পড়ে তাহলে কি হয়েছে, কি হয়েছে অন্যদিকে মন কেন? প্ল্যান্টের বডিতে, প্ল্যান্টের পাতায় যদি পড়ে তাহলে ক্লোরোফিল গুলো নষ্ট হয়ে যাবে। এরকম হচ্ছে এগুলোর ক্ষতিকর। এইবার এই ওজোন লেয়ারটা যেটা আছে, ওজোন লেয়ারে একটা গ্যাস থাকে যেটা নাম হচ্ছে ওজোন, যার ফর্মুলা হচ্ছে O3। O2 হচ্ছে অক্সিজেন, O3 হচ্ছে ওজোন। এইবার হয় কি দেখো, এই ওজোন লেয়ারে কি হয়, অক্সিজেন মলিকিউল ইউভি রের হাই এনার্জির জন্য ভেঙে অক্সিজেন অ্যাটমে কনভার্ট হয়ে যায়, বুঝলাম? আবার কি হয়, এই অক্সিজেন অ্যাটম আবার অন্য আর একটা অক্সিজেন মলিকিউলের সাথে লেগে ইউভি রের এনার্জিটাকে ইউজ করে আবার ওজোন তৈরি করে, আবার ইউভি রের এনার্জি দিয়ে ওজোনটা আবার ভেঙে গিয়ে অক্সিজেন মলিকিউল আর অক্সিজেন অ্যাটমে ভেঙে যায়। মানে এই ভাঙা করার খেলাটা এখানে হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। যেখানে ওজোন একবার তৈরি হচ্ছে, বুঝতে পারছো, আবার ওজোন ভেঙে যাচ্ছে, আবার অক্সিজেন মলিকিউল ভেঙে অক্সিজেন অ্যাটম হয়ে যাচ্ছে, আবার অক্সিজেন অ্যাটম ওজোনের সাথে অক্সিজেন মলিকিউলের সাথে লেগে ওজোন মলিকিউল বানাচ্ছে। এরকম ভাঙা করার খেলাটা এখানে হতেই থাকে। আর এই চক্করে ইউভি রের যত হার্মফুল এনার্জি এখানেই অ্যাবজর্ব হয়ে যায়, বুঝতে পারলা? ইউভি রের ওই হার্মফুল এনার্জিটা এই লেয়ারটাকে পার করে আমাদের আর্থে পৌঁছাতে পারে না। ঠিক আছে, এখানে যত ফর্মুলা আছে মানে আমি যেটা বললাম ওটাই লেখা আছে যে ওজোন লেয়ারে ইউভি রের যে এনার্জিটা এটাকে ইউটিলাইজ করে অক্সিজেন মলিকিউল অক্সিজেন অ্যাটম হয়ে গেল, আবার অক্সিজেন মলিকিউলের সাথে অক্সিজেন অ্যাটম লেগে ওজোন মলিকিউল হলো, আবার ওজোন ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে আবার ওগুলো দিয়ে অক্সিজেন মলিকিউল অক্সিজেন অ্যাটম হচ্ছে, এরকম হতেই থাকে। আর এইটা তো তোমাকে কি পড়তে হবে, যে এখান থেকে পড়তে হবে যে ওজোন is formed high up in the atmosphere by the action of ultraviolet radiation of oxygen on oxygen gas। কিভাবে হয়, এই যে কত উপরে আছে, সরি আমি 50 to 60 বলেছি, এটা মাত্র 15 কিলোমিটার উপরে আছে, আর একটা 60 কিলোমিটার উপরে আছে, দুটা আছে। এটা তোমরা এখান থেকে এত অব্দি পড়বা। আর এটার জন্য কি হয়, এই কেমিক্যাল রিয়াকশন গুলোর জন্য হার্মফুল আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের এনার্জিটা ওখানেই অ্যাবজর্ব হয়ে যায়, আর সেই জন্য প্রিভেন্টস দেম ফ্রম রিচিং দ্য আর্থ, আর্থে পৌঁছায় না। এইবার দেখো আমাদের হিউম্যান অ্যাক্টিভিটি কি করছে। আমরা এখানে বসে থেকে রেফ্রিজারেটর ইউজ করছি, ফ্রিজ, আমরা এখানে এসি ইউজ করছি, এয়ার কন্ডিশনার, আমরা এখানে তোমার রুম স্প্রে ইউজ করছি, রুম স্প্রে, রুম স্প্রের মধ্যে যে স্প্রেটা থাকে ওটাকে অ্যারোসল বলে, অ্যারোসল। অ্যারোসল একটা কেমিক্যাল, এই কেমিক্যালটার ফর্মুলা অনেক বড়, আমি নিজেও ভুলে গেছি। অ্যারোসল এরকম থাকে, মোটের উপরে কথা হচ্ছে এই জিনিস। তারপরে ফায়ার এক্সটিংগুইশার, ওগুলো যে, ওগুলো কি করে একটা জিনিস এরা রিলিজ করে, জিনিসটার নাম হচ্ছে সিএফসি। সিএফসি এর ফুল ফর্ম হচ্ছে ক্লোরো ফ্লুরো কার্বন। ক্লোরো ফ্লুরো কার্বন, তার মানে এর মধ্যে ক্লোরিন আছে, এর মধ্যে ফ্লুরিন আছে, আর এর মধ্যে কার্বন আছে। এই গ্যাসগুলো, এই গ্যাসটা কি হয় বলতো, যদি এটা এরকম মানে রাইজ আপ হতে 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 যদি ওজোন লেয়ার অব্দি চলে যায়, তাহলে এই কেমিক্যাল রিয়াকশন গুলোতে এই জিনিসগুলো ইন্টারফেয়ার করে। কিভাবে ইন্টারফেয়ার করে, ধরে নাও কার্বনটা যে আছে, এই কার্বনটা এখানে পৌঁছায় গেল, বুঝতে পারলা? এবার কার্বনটা এই যে অক্সিজেন মলিকিউলের সাথে অক্সিজেন অ্যাটমকে লাগতে না দিয়ে কার্বনটা মনে করো অক্সিজেনের সাথে লেগে, অক্সিজেন মলিকিউলের সাথে লেগে গিয়ে কি বানাবে, কার্বন ডাই অক্সাইড বানিয়ে দিবে। তাহলে কি ওজোন তৈরি হতে পারবে? পারবে না।
তাহলে ওই জায়গাটা ওজোনের লেয়ারটা ধীরে ধীরে কি থিন হতে থাকবে, ওজোনের লেয়ারটা কি হতে থাকবে, ধীরে ধীরে থিন হতে থাকবে। আর ওই জায়গাটা একটা ফুটো হয়ে যাবে, ওই জায়গাটা মানে ওজোন নেই, এই জায়গাটা একটা ফুটো হয়ে গেল, একটা গ্যাপ হয়ে গেল, এটাকে বলে ওজোন হোল। আর এই থিন এরিয়া গুলো দিয়ে ইউভি রের হার্মফুল রেডিয়েশনটা ইজিলি আমাদের আর্থে পৌঁছে যায়, আমাদের চোখে লেগে যায়, পাতার মধ্যে লেগে যায়, তখন চোখের মধ্যে লাগলে হয়ে যাবে ক্যাটারাক্ট, স্কিনের মধ্যে লাগলে হয়ে যাবে স্কিন ক্যান্সার, পাতার মধ্যে লাগলে ক্লোরোফিল গুলো নষ্ট হয়ে যাবে, এরকম অনেক হার্মফুল এফেক্ট হয়। তো এই যে দেখো তোমার আহ এই যে আল্ট্রাভায়োলেট রে আমাদের কি কি ক্ষতি করে এটা লেখা আছে এখান থেকে। The ultraviolet ray can cause skin cancer. They also damage the eyes by causing the eye disease called cataract. Cataract মানে চোখের ছানি হয়ে যাবে। Ultraviolet rays damage immune system by lowering the body's resistance to disease. আমাদের ইমিউন সিস্টেমটা খারাপ হয়ে যাবে। আচ্ছা, আর কি জন্য হচ্ছে? ওজোন লেয়ারের ডিপ্লিশন। এই যে দ্য ডিপ্লিশন অফ ওজোন লেয়ার কিসের জন্য হচ্ছে? ক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বন, এখানে ছবিগুলো দেখো, এই রেফ্রিজারেটর থেকে বেরোয় এয়ার, এই যে রুম স্প্রে, রুম ফ্রেশনার, অ্যারোসল, এগুলো থেকে বেরোয় ক্লোরোফ্লুরোকার্বন। সিএফসি আর দ্য কেমিক্যালস হুইচ আর ওয়াইডলি ইউজড ইন কিসের কিসের মধ্যে? রেফ্রিজারেশন সিস্টেম, মানে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, তারপরে কি ফায়ার এক্সটিংগুইজার, অ্যারোসল স্প্রেয়ার, এগুলোর মধ্যে থাকে। এরা যখন উপরের দিকে চলে যায়, এই যে দেখো লেখা আছে যে ওজোন লেয়ার, এই যে রিঅ্যাক্ট উইথ ওজোন গ্যাস প্রেজেন্ট ইন দা ওজোন লেয়ার অ্যান্ড ডেস্ট্রয় ইট গ্র্যাজুয়ালি। তার জন্য কি হয়ে যাচ্ছে দেখো, ওজোন লেয়ারটা ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, থিনার হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, অ্যালাউইং মোর আল্ট্রাভায়োলেট রে টু পাস থ্রু, আল্ট্রাভায়োলেট রে চলে আসছে। Due to this ozone depletion of ozone layer caused by chlorofluorocarbon, more ultraviolet radiation reach the earth. এইবার দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা হচ্ছে, এই যে এই ছবিটা ফিগার নাম্বার 29, এটা হচ্ছে তোমার নর্থ পোলে ওজোন হোলের ছবি। নর্থ পোলে, আর্থের নর্থ পোলে দেখো কত বড় একটা ওজোন হোল হয়ে গিয়েছিল। এটা মোটামুটি 1971-এর এটা পিকচার হবে হয়তো। এটার পিছনে একটা গল্প আছে। আর আমরা এখান থেকে ছাড়ছি ঠিকই, কিন্তু ধরো আর তো ঘুরছে রেভলিউশনের জন্য, গ্যাসগুলো নর্থ পোলে গিয়ে হয়তো জমা হচ্ছে, এরকম কিছু একটা ব্যাপার হবে। এটার পিছনে একটা গল্প আছে, একটা সায়েন্টিস্ট যে হচ্ছে অ্যাস্ট্রোনমার, মানে ও স্টার ফার এগুলো দেখে, বুঝলা? ও বড় বড় মেশিন নিয়ে নর্থ পোলে গেছে স্টার গুলোকে ভালো করে অবজার্ভ করার জন্য, কারণ নর্থ পোল থেকে ওই স্টারের ডিস্টেন্স হয়তো কাছে কাছে হয়, কিছু এরকম একটা ব্যাপার হবে। তো ও প্রথমে এরকম কিছু মানে আহ মানে আনন্যাচারাল এরকম অ্যাটমসফিয়ারের মধ্যে কিছু একটা ওর মানে মেশিনে ধরা পড়ছিল। তো ওর সঙ্গে সঙ্গে ওটা নাসাকে জানায়। তো নাসা পাত্তা দেয়নি, নাসা বলে কি ধরুন এটা আমার কোনোদিনও হতে পারে নাকি, এটা তো পসিবলই না। তো নাসা পাত্তা দেয়নি, তো ও চলে আসছে। চলে এসে তারপরে ও 10 বছর পরে আবার গেছে, 10 বছর পরে গিয়ে ও আবার ওটা লক্ষ্য করলো আর দেখলো যে ওই জিনিসটা আরো বড় হয়ে গেছে। ও নাসাকে আবার জানালো, আর এবার এভিডেন্স সহ জানালো যে এরকম এরকম ব্যাপার, আপনারা এটা একটু স্যাটেলাইট ফ্যাটেলাইট দিয়ে দেখেন। তখন নাসা একটু ভাবলো যে না, জিনিসটাকে তো দেখা দরকার, এত বড় সাইন্টিস্ট যখন বলছে। তখন নাসা যখন স্যাটেলাইট ফ্যাটেলাইট দিয়ে নর্থ পোলের উপরে ইয়ে করে যখন এই ইমেজটা দেখলো, না দেখলো যে মানে কত বড় একটা, মানে কত একটা মানে দেশের সমান একটা ওজোন হোল দিয়েছে। আর ওই ওজোন হোল দিয়ে আল্ট্রাভায়োলেট রে গুলো ঢুকে নর্থ পোলের বরফগুলোকে গলিয়ে দিচ্ছে, এগুলো তো হাই এনার্জির রে। সেই জন্যই তো গ্লোবাল ওয়ার্মিং এর এটা একটা কারণ। তারপরে এবার চলে আসো হচ্ছে, তো সেই জন্য 1987-এ, এই যে দেখো 1987-এ, হ্যাঁ, যতগুলো দেশ আছে, যে বড় বড় কান্ট্রি আছে, হ্যাঁ, তাদের একটা গ্রুপ আছে যেটার নাম ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউএনইপি। এরা সিএফসি প্রোডাকশনকে কমানোর ব্যবস্থা করলো, মানে একটা ল নিয়ে আসলো।
1986 এর লেভেলের থেকে কম সিএফসি প্রডিউস করতে হবে, এরকম ফ্রিজ বানাও, এরকম রেফ্রিজারেটর বানাও। তো এখনকার যে এসি ফ্রিজ এগুলোর থেকে আর সেরকম বেশি সিএফসি বের হয় না, এখন কন্ডিশন অনেকটাই বেটার নট করে। আচ্ছা, এবার চলে আসো ম্যানেজিং দ্য গার্বেজ উই প্রডিউস। আমরা যে গার্বেজ গুলো বানাচ্ছি প্রতিদিন, হাউস হোল্ড ওয়েস্ট ইজ কল্ড গার্বেজ। যেগুলো আমাদের দরকারি পড়ছে না, যেগুলো ফেলে দিচ্ছি, সেগুলো হচ্ছে গার্বেজ। এর মধ্যে কি কি থাকে না থাকে ওগুলো তোমরা নিজেরাই এখান থেকে পড়ে নিতে পারো, এগুলো কোনো ব্যাপার না। তো গার্বেজ কে ম্যানেজ করার জন্য আমরা কি কি করতে পারি? এক, যেটা করতে পারি সেটা হচ্ছে কি, রিসাইকেল করতে পারি। দুই, প্রিপারেশন অফ কম্পোস্ট করতে পারি। তিন, ইনসিনারেশন করতে পারি। চার, ল্যান্ডফিল করতে পারি। পাঁচ, সুয়েজ ট্রিটমেন্ট করতে পারি। এগুলো সবগুলো এবার একটু হালকা হালকা করে আমরা ডিসকাস করব। সবার প্রথমে কি ডিসকাস করবো? রিসাইক্লিং। এটার বেশি ডিসকাশনের কিছু নেই, তোমরা সবাই জানো রিসাইক্লিং মানে কোনো আর একটা জিনিসকে আবার ইউজ করা না, একদমই ভুল। ওটাকে রিসাইকেল বলে না, ওটাকে রিইউজ বলে। মনে করো তুমি একটা কোল্ড ড্রিঙ্কস এর বটল, কোল্ড ড্রিঙ্কস কিনলা, কোল্ড ড্রিঙ্কস এর বটলটা, কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়ে তুমি ওই কোল্ড ড্রিঙ্কস এর বটলটাকেই এবার জলের বটল হিসেবে ইউজ করলে, এটাকে রিইউজ বলে। কিন্তু তুমি কোল্ড ড্রিঙ্কস এর বটল দিয়ে মনে করো একটা চেয়ার বানালে, প্লাস্টিকটাকে গলায় নিয়ে তুমি একটা চেয়ার বানালে, নতুন একটা কিছু বানালে, ওটাকে রিসাইকেল বলে। যাই হোক, ব্যাপারটা বুঝতে পারছো তো? সলিড ওয়েস্ট যেরকম পেপার, প্লাস্টিক, মেটাল, এগুলোকে রিসাইকেল করা হয়, করে যাতে এগুলোর মানে ওয়েস্ট গুলোকে কমানো যায়। রিসাইকেল আমি আর বললাম না। 3 নাম্বার চলে আসো, প্রিপারেশন অফ কম্পোস্ট। কম্পোস্ট মানে কি? অর্গানিক ফার্টিলাইজার। আমাদের প্রতিদিনের ফেলে দেওয়া ফুড, ফ্রুট, ভেজিটেবল পিলস মানে ভেজিটেবলের চোচা, তারপরে লিভস অফ পটেড প্ল্যান্ট, যা হয় মানে যেগুলো জিনিস পচে, বায়োডিগ্রেডেবল জিনিসগুলোকে পচিয়ে আমরা কম্পোস্ট বানিয়ে নিলাম বা ম্যানিওর বানিয়ে নিলাম, যেটা ফার্টিলাইজারের মতো। তাহলে ওয়েস্ট অনেকটা ম্যানেজ হবে। এখানে দেখো কম্পোস্টের একটা ছবি দেওয়া আছে। তারপরে চলে আসো ইনসিনারেশন। ইনসিনারেশনের জন্য তোমরা এই ছবিটা দেখো, এই যে ফিগার 35, এই ছবিটা দেখো, এটা হচ্ছে একটা ইনসিনারেশন মেশিন। হ্যাঁ, এই ইনসিনারেশন মেশিনের মধ্যে মোটামুটি 1000 ডিগ্রি সেলসিয়াস, না 1000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্রডিউস করা যায়। 1000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্রডিউস করে। এর মধ্যে যত আনইউজড প্লাস্টিক, হেন তেন কেরি ব্যাগ, এগুলো দিয়ে জ্বলিয়ে দেওয়া হয়। ইনসিনারেট করা মানে বার্ন করে দেওয়া। আর ওখান থেকে যা টক্সিক গ্যাস বেরোবে, টক্সিক গ্যাসগুলোকে এই ইনলেট আউটলেট পাইপটা দিয়ে অনেক উঁচুতে ছেড়ে দেওয়া হয়, যাতে মানুষের কোনো ক্ষতি না হয়। তো তাহলে কি মনে করো, একটা বড় প্লাস্টিকের বটলকে তুমি যদি গলাও, ওটা এই ছোট্ট একটু বলের মতো হয়ে যায়, ভলিউমটা কমে যায়। তাহলে ওটা একটু হলেও ম্যানেজেবল রাখার জন্য, মানে ওগুলা রাস্তাঘাটে এদিক ওদিক কাঁচরা হিসেবে পড়ে থাকবে না, ওগুলোকে ভলিউমটাকে কমায় দেওয়া। এটা হচ্ছে ইনসিনারেশন। ইনসিনারেশন মেন জিনিস এটা মনে রাখবা যে ইনসিনারেশন মিন্স রিডিউসিং টু অ্যাশেস, হ্যাঁ, দ্য বার্নিং অফ সাবস্টেন্সেস এট হাই টেম্পারেচার অফ মোর দেন 1000 ডিগ্রি সেলসিয়াস টু ফর্ম ইজ কল্ড ইনসিনারেশন। বাদ বাকিটা নিজেরা পড়বো। ও না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে ইম্পর্টেন্ট আছে, দাঁড়াও দাঁড়াও। ইনসিনারেট করা হয় কোন জিনিসগুলোকে? দেখো, কেমিক্যাল, হাউস হোল্ড ওয়েস্ট, বাড়ির জিনিসগুলো, কেমিক্যাল ওয়েস্ট অ্যান্ড বায়োলজিক্যাল ওয়েস্ট লাইক দ্যাট ফ্রম হসপিটাল। বুঝতে পারছো? মনে করো সিরিঞ্জ, হসপিটালের সিরিঞ্জ ফেলে দেওয়া, ওই ওষুধের পাতা, এগুলো এগুলো জিনিসের ইনসিনারেশন হয়। তারপরে কোথায় গেল? আচ্ছা, তাই যাই হোক, তারপরে স্যার এই অ্যাশ গুলোকে কি করে, ছাইগুলোকে কি করে? ওগুলোকে ল্যান্ডফিলে দিয়ে দেয়। ল্যান্ডফিল, ল্যান্ডফিল যেটা আমাদের পরের টপিক, ল্যান্ডফিল আমি বলছি কি জিনিস। হ্যাঁ, তো মিউনিসিপাল সিটিরা এইভাবে ইনসিনারেশন করে তোমার হচ্ছে ইয়েকে ম্যানেজ করে, তোমার প্লাস্টিক প্লাস্টিককে ম্যানেজ করে। এবার চলে আসো ল্যান্ডফিল। ল্যান্ডফিলের জন্য তোমরা এই ছবিটা দেখো, ফিগার 36। দেখো কিভাবে শহরের একটা কোনো কোনায় সব প্লাস্টিক গুলোকে এরকম ভাবে ফেলে দেওয়া হচ্ছে। যেখানে সেখানে ফেলা হবে না, এখানে ব্যাপার আছে। মনে করো এখানে একটা শহর আছে, মনে করো এটা একটা টাউন, এই টাউনের পাশে একটা লো ল্যান্ড আছে, লো ল্যান্ড। বুঝতে পারছো? এরকম একটা মানে নিচু জমি, ওই নিচু জমিতে শহরের সব কাঁচরা মাচরা ওখানে গিয়ে ফেলে দেওয়া হয়।
ওখানে গিয়ে এখানে ফেলে দেওয়া হবে। ফেলে দেওয়ার পরে কি করা হবে, যখন মোটামুটি 2-3 বছর ধরে ফেলে দেওয়া হলো, তারপরে এখানে মাটি বালি পাথর চাপা দেওয়া হয়, দিয়ে ভালো করে প্রেসার দিয়ে এটাকে সলিড মানে সাবস্ট্রেটামটাকে সলিড বানিয়ে দেওয়া হয়। তারপরে আবার কাঁচরা ফেলা হবে, আবার অনেকদিন এই গার্বেজ গুলোকে ফেলা হবে, ফেলে আবার মনে করো আর একটা সয়েল পাথরের লেয়ার দেওয়া হবে, তারপরে আবার ফেলা হবে। এরকম করতে করতে ল্যান্ডটা কি হয়ে গেল, ল্যান্ডটা কি হয়ে গেল ল্যান্ডটা কি হয়ে গেল, ফিল হয়ে গেল। কথাটা বুঝলা? ল্যান্ডটা মানে লো ল্যান্ডটা ফিল হয়ে গেল। আলটিমেটলি একদম লাস্ট লেভেলে একটা মোটা করে বড় করে পাথর টাথর পিচ টিচ ফেলে এই জায়গাটাকে বেশ একদম সলিড ভালো করে ইয়ে করা হয়। তারপরে এখানে ছোটখাটো কলোনি বানানো যেতে পারে, মানে বাড়ি ঘর ছোটখাটো পার্ক এরকম বানানো যেতে পারে। স্যার একবারে মানে এখানে মাটিটা ফেলে না বারে কারণ ওইগুলোর মধ্যে অনেক ফাঁকা জায়গা থাকে, তো ধসে যেতে পারে, তো বাড়ি বানানো বড় বিল্ডিং বানানো ধসে গেল, সেগুলো লেয়ার বাই লেয়ার বানায়, প্লাস্টিক পাথর টাথর দিয়ে জায়গাটাকে আগে সলিড করে দিই। বুঝতে পারলে? এরকম করে। তো এটা হচ্ছে ল্যান্ডফিল। ল্যান্ডফিল আশা করি বুঝে গেলা। এরকম আমি হাওড়াতে আমি দেখেছিলাম, সরি হাওড়া তো দমদমের ওই সাইডে, বাপ রে বাপ, ল্যান্ডফিল, এমন ল্যান্ডফিল এই বিল্ডিং এর সমান উঁচু হয়ে গেছে, এত বড় পাহাড়ের মতো ল্যান্ডফিল। আর সেই ল্যান্ডফিলের মধ্যে মানে জিনিসগুলো পচে পচে ধোঁয়া বাড়াচ্ছে, মিথেন গ্যাস। ল্যান্ড মানে ওটা ইয়ে হয়েছে, ওভার স্যাচুরেটেড হয়ে গেছে। এটা ফলো করতে হ্যাঁ, ফলো করতে পলিউট করছে, তো ভালোভাবে ম্যানেজ করেনি ওয়েস্ট বেঙ্গল বলে কথা। আচ্ছা, লাস্ট এবার কি আছে, সিওয়েজ ট্রিটমেন্ট। সিওয়েজ ট্রিটমেন্ট দেখো, ধরে নাও এরকম, ধরে নাও এরকম ফ্যাক্টরি আছে, এরকম মনে করো ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরি গুলো, এই ফ্যাক্টরি গুলো থেকে প্রতিদিন এরকম নোংরা জল বেরোচ্ছে। ধরে নাও কাপড় বানানোর ফ্যাক্টরি বা মেডিসিন বানানোর ফ্যাক্টরি, হ্যাঁ, ওরা তো জল ইউজ করবে। এবার এই ওয়েস্ট ওয়াটার গুলোকে ওরা কি করে, ডাইরেক্ট রিভারে ডিসপোজ করে দেয়। এগুলোকে বলে সিওয়েজ, এগুলোকে বলে সিওয়েজ। বা আমাদের প্রতিদিনের যে ড্রেন, আমাদের ড্রেনের যে জলগুলো, এই ড্রেনের জলগুলো কি আলটিমেটলি নদীতেই গিয়ে ফেলা হয়, হ্যাঁ কি না? এইটাকে বলা হচ্ছে সিওয়েজ। এই সিওয়েজ গুলো ডাইরেক্ট যদি নদীতে বা পুকুরে বা যেখানে ফেলো, তাহলে কি হচ্ছে, ওয়াটার পলিউশন হচ্ছে। তারপরে ওয়াটার বডির মধ্যে যে অ্যাকোয়াটিক প্ল্যান্টস অ্যানিমালস ওগুলো সব মরে যাচ্ছে। আর এগুলো যদি কোনোভাবে আমাদের বডিতে ঢোকে, তাহলে আমাদেরও হেলথ হ্যাজার্ড হচ্ছে। তো এগুলোকে কি বলতো, নদীতে ফেলার আগে আগে এগুলোকে ট্রিট করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। আগে ট্রিটমেন্ট করে ওগুলোকে একটু সেফার লেভেলে নিয়ে আসতে হবে, যে হ্যাঁ এখন এটা নদীতে ডিসপোজ করার জন্য সেফ করে তারপরে নদীতে ফেলতে হবে। এই সিওয়েজ জলকে ট্রিটমেন্ট করার জন্য যেই মানে কনস্ট্রাকশনটা করা হয়, সেটাকেই বলে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান। সেটাকেই বলে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান। যেটা আছে বলুন। হ্যাঁ, দিল্লিতে আছে, মুম্বাইতে আছে। হ্যাঁ, তো এখানে দেখো অনেক বড় বড় কতগুলো ট্যাঙ্কি দেখা যাচ্ছে, বিশাল বড় বড়, মানে এটা এখানে ছবিতে ছোট মনে হচ্ছে কিন্তু এগুলা মানে বিশাল বড়। এই ট্যাঙ্কিতে গোটা শহরের ড্রেনের জল, ফ্যাক্টরির জল এগুলো সব এখানে আসে। তো কনসেপ্টটা হচ্ছে এরকম যে এখানে ট্রিটমেন্টটা কিভাবে করা হয়, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাঙ্ক থাকে। এখানে হচ্ছে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাঙ্ক ট্যাঙ্ক থাকে। তো প্রথমে মনে করো এই দিক দিয়ে ড্রেনের জল আসছে, মনে করো এই দিক দিয়ে ড্রেনের জল আসছে, এখানে একটা জালি থাকবে, ওই জালির মধ্যে প্লাস্টিকের বটল হেন তেন বড় বড় সাইজের যেগুলো জিনিস আটকে যাবে। বুঝতে পারলা? তারপরে ওটা গেল একটা ট্যাঙ্কিতে। এই ট্যাঙ্কিতে কিছুক্ষণ রাখা হলো, তারপরে এই ট্যাঙ্কি থেকে আরেকটা ট্যাঙ্কিতে গেল। এবার কি হবে, মনে করো বালি কাদা যেগুলো ভারী ভারী জিনিস, এগুলো নিচের দিকে এরকম ভাবে সেডিমেন্ট হয়ে যাবে, নিচের দিকে সেডিমেন্ট হয়ে যাবে, ওটাকে পরে বের করে নিয়ে আসা হয়। এটাকে বলে হচ্ছে স্লাজ, যেটাকে কাদা বালি যা যা আছে এগুলো এগুলো স্লাজ বলে। তারপরে কি হলো, জলটাকে অন্য আর একটা ট্যাঙ্কিতে পাঠানো হলো, এখানে এটাকে বলে এয়ারেশন ট্যাঙ্ক, এটাকে বলে সেডিমেন্টেশন ট্যাঙ্ক, যেহেতু এখানে সেডিমেন্টেশন হচ্ছে। তারপরে এটাকে নিয়ে আসা হয় এয়ারেশন ট্যাঙ্কে। এয়ারেশন ট্যাঙ্কে অক্সিজেন সাপ্লাই দেওয়া হয়, এয়ার, এয়ার মানে অক্সিজেন সাপ্লাই দেওয়া হয়। তখন এখানে কিছু ব্যাকটেরিয়া গ্রো করে, আর ব্যাকটেরিয়া
এই জলের মধ্যে যত পায়খানা পেচ্ছাপ আছে ওগুলোকে ডিকম্পোজ করে দেয়। তার মানে জলটা আরেকটু ক্লিয়ার হলো। ক্লিয়ার হওয়ার পরে এখানে যা মানে জমা হলো, মানে পটি মটি যা জমা হলো বা ব্যাকটেরিয়ার যে ইয়েটা, ওটাও স্লাজ, ওটাও জমা হয় এখানে হয়ে। তারপরে ওটা গেল আর একটা সেডিমেন্টেশন ট্যাঙ্কে, সেখানে বাঁচা কোচা জিনিস সেখানে জমা হলো, সেখান থেকে এটা এই স্লাজটাও বের করে নেওয়া হলো। এই স্লাজ দিয়ে কি করা হয় বলতো? এই স্লাজ দিয়ে এটা ফার্টিলাইজার হিসেবে ইউজ করা যেতে পারে, বুঝতে পারলা? এটাকে কি হিসাবে ইউজ করা যেতে পারে? ফার্টিলাইজার, অর্গানিক ফার্টিলাইজার হিসেবে ইউজ করা যেতে পারে। প্লাস এখান থেকে একটা গ্যাস পাওয়া যায়, মিথেন গ্যাস পাওয়া যায়। মিথেন, বলো মিথেনের ফর্মুলা কি? মিথ, ইথ, প্রপ, আর লাস্টে এন। তার মানে কি কটা কার্বন? মিথ মানে কটা কার্বন? একটা। আর এন মানে চারটা হাইড্রোজেনই থাকবে, মিথেন। তাহলে হয়ে গেল এই মানে বায়োগ্যাস। মিথেনকে বলে বায়োগ্যাস, এটা ফ্লেমেবল গ্যাস। এটা দিয়ে রান্নার চুল্লি এগুলো জ্বালানো যায়, জেনারেটর চালানো যায়। তাহলে মিথেন মানে বায়োগ্যাস আর ফার্টিলাইজার বানানো যায়। এইবার এই জলটাকে ক্লোরিন দিয়ে একটু ভালো করে কেমিক্যালি ট্রিট করে তারপরে ওটা নদীর মধ্যে ছাড়া হয়। তো এটা হচ্ছে সিওয়েজ ট্রিটমেন্ট বলে এটাকে। এটা ক্লাস 12-এ তোমরা আরো ডিটেইলে পড়বা। তাহলে sewage treatment, the dirty drain water containing urine and feces which is carried from our houses, homes by the underground pipes, is called sewage. What is sewage? এটার ডেফিনেশন এখান থেকে এত অবধি। এটা তোমরা নিজেরাও বানিয়ে লিখতে পারবা, what is sewage. if untreated sewage কে যদি ফেলা হয় তাহলে কি কি হয়? আনট্রিটেড সিওয়েজ কে ফেললে কি হবে? ইট ক্যান পলিউট দ্য রিভার ওয়াটার। তাহলে কি ওটাকে ট্রিটিং করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট করার জন্য অনেক রকমের ট্যাঙ্কি থাকে, আলটিমেটলি ওটা চলে যাবে হচ্ছে নদীতে, সেফ ওয়াটারটা ফেলে দেওয়া হবে। যেই জিনিসগুলো স্লাজ যেটা বললাম, দা অর্গানিক ম্যাটার যেটাকে বলে স্লাজ, অর্গানিক ম্যাটারটাকে ডাইজেস্টারের মধ্যে ডাইজেশন মানে ওই যে ব্যাকটেরিয়া দিয়ে ডাইজেস্ট করে কি বানানো হবে? একটা তো বললাম ম্যানিওর মানে ফার্টিলাইজার, আর একটা কি বললাম কি? সিওয়েজ গ্যাস, আর যেটাকে বলে বায়োগ্যাস, বায়োগ্যাস বানানো হবে। বুঝতে পারলাম? তো আমি যে এই ছবিটা যে দেখালাম, এই ছবিটা আসবে না তোমার, এটা তো আমি বোঝানোর জন্য বললাম, এগুলো তো কিছুই লেখা নাই, মানে মেন কনসেপ্টটা বোঝানোর জন্য এটা করলাম। এবার চলে আসো একটা জিনিস যে use of biodegradable and non-biodegradable materials can make a difference to our environment. হ্যাঁ, তো দেখো চা হেন তেন খাওয়ার জন্য আমরা কি ইউজ করি? প্লাস্টিক কাপ, হ্যাঁ কি না? কিন্তু খাওয়ার পরে কি হচ্ছে? আমরা এই প্লাস্টিক কাপটা রাস্তায় ফেলে দিচ্ছি, ড্রেনে ফেলে দিচ্ছি। ওটা কি করছে? ওটা প্লাস্টিক পলিউশন করছে, সয়েল পলিউশন করছে। তাহলে এটার উপায় কি? এটার উপায় হচ্ছে কি বলতো? কুলহার। কুলহার মানে কি জানো? ডিসপোজেবল কাপ মেড অফ ক্লে, মাটির কাপ। কিন্তু কুলারের একটা সমস্যা কি? কুলার বানানোর জন্য মাটিটাকে যখন কাটবে, কোথা থেকে নিয়ে আসবে মাটিটা? নদীর সাইড থেকে ক্লেই সয়েল নিয়ে আসবে, তখন আবার হয়ে যাচ্ছে সয়েল ইরোশন, তাই কি না? However, soon realized that the use of lot of clay for making millions of coolers daily led to the loss of fertile topsoil from soil from fields, which is used for making cooler. তাহলে মানে উপায় কি? তাহলে উপায় হচ্ছে একটা আরেকটা উপায় বের করলো, যেটা ইউজ অফ ডিসপোজেবল পেপার কাপ হ্যাজ দ্য ফলোইং অ্যাডভান্টেজ। হ্যাঁ, কি কি পেপার কাপ হচ্ছে? এক নাম্বার কি? বায়োডিগ্রেডেবল। আর দুই নাম্বার এটা সয়েল লাগে না। আর তিন নাম্বার, দুই নাম্বার কি? যে পেপার কাপ হচ্ছে কি ডিসপোজ করা যাবে, বার্নিং করা যাবে, ওটা এয়ার পলিউশনও হবে না যদি বার্নিং করা হয়। তারপরে হচ্ছে কিন্তু প্লাস্টিক কাপকে যদি বার্ন করা হয় তখন কিন্তু আবার কি টক্সিক গ্যাস, পয়জনাস গ্যাস তৈরি হয়। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে পেপার কাপেও তো সমস্যা। পেপার বানানোর জন্য কি ট্রি কাটতে হচ্ছে, তার মানে ডিফরেস্টেশন হচ্ছে। এখন একটা কাপ বেরিয়েছে জানো, বিস্কিট কাপ। হ্যাঁ, ভিডিও খাইছিলাম স্যার, কাপটাই খাই নিতে লাগে। হ্যাঁ, মানে বিস্কুটের মতো কাপ, ওটার মধ্যে চা দিলো, চাটা খেলা, তারপরে বিস্কুটের মতো কাপটা খেয়ে নিল। তাই কিন্তু ওটা সমস্যা যে বেশিক্ষণ চা রাখলে ওটা মানে গলতে শুরু করে। হ্যাঁ, নরম হয়ে যায়। ঠিক আছে, চলো তাহলে আমাদের বায়োলজি সিলেবাস শেষ। ইয়েস।
হালকা লাগবে না?